আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আহ, আমার বাংলা নিউজের নিয়মিত এই আয়োজনকে সবাইকে স্বাগত। আমার বাংলা নিউজের এই টেকনিক্যাল সাপোর্টগুলি আমাদের ব্যাকগ্রাউন্ডে যে দিচ্ছেন আমাদের খুবই স্নেহের ছোট ভাই তৌফিককে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে আজকে তিনজন অতিথি আছেন, আমাদের সবার খুব প্রিয়, আমাদের আবৃত্তি অঙ্গনের খুব প্রিয়, আমাদের অগ্রজ মাসুদুজ্জামান, মাহফুজ মাসুম এবং নাজমা আক্তার নাজ। সবাইকে স্বাগত। মাসুদ ভাই এবং নাজ, আপনাদের শুভেচ্ছা আজকের এই পর্বে। আমি মাসুদ ভাই, মাসুম ভাই এবং নাজের আমি সংক্ষিপ্ত একটু পরিচয় পর্বটা একটু সেরে নিতে চাই। মাসুদুজ্জামান আবৃত্তি শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, স্রোত আবৃত্তি সংসদের সাবেক সভাপতি এবং আমার জানা মতে প্রতিষ্ঠাকালীন থেকেই মাসুদ ভাই যুক্ত আছে স্রোতের সাথে, এবং ফ্রিল্যান্স মাসুদ ভাই কাজ করে মিডিয়ার বিভিন্ন সেক্টরে, বিজ্ঞাপন নির্মাতা, ভিজুয়াল আর অনেক কাজ করে থাকেন। মাহফুজ মাসুম ভাই আমাদের সবারই খুব প্রিয় এবং অসম্ভব প্রিয় একজন আমাদের শিল্পী। মাসুম ভাই সাধারণ সম্পাদক, স্রোত আবৃত্তি সংসদ। মাসুম ভাই এশিয়াটিক ইভেন্টসে কাজ করছেন বা কর্মরত আছেন। নাজমা আক্তার নাজ সহসভাপতি বাকশৈলী, কর্মরত অবস্থায় আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে। আপনাদের সবাইকে আবারও স্বাগত। আমি শুরুতেই যেটা জানতে চাই যে মাসুদ ভাই এবং মাসুম ভাই এবং নাজ, আমরা প্রায় 25-26 বছর আপনাদেরকে দেখে আসছি। নাজ আর আমি একসাথেই সংগঠনে বা আবৃত্তির যে আমাদের বৃহৎ পরিসর জায়গাটা আছে, সেই জায়গাটা আমরা নাচ আমার হয়তো বছর 3 পর থেকেই নাচ যুক্ত হয়েছে আমার পরে আর কি। এরপরে আমরা একসাথে এখনো চলছি। তো আমরা সেই শুরু থেকে 25-26 বছর আগে থেকে দেখে আসছি যে মাসুদ ভাই এবং মাসুম ভাই তারা খুব ঘনিষ্ঠ, অনেক ভালো বন্ধু। তো এই বন্ধুত্বর সূত্রপাত কিভাবে আসলো, এটা মাসুদ ভাই মাসুম ভাই দুইজনই আপনারা এটা আমাদেরকে একটু বলবে। আমি সবাইকে শুভেচ্ছা জানাই, শুভ সন্ধ্যা। আমাদের আজকের টিটু আমাদের অত্যন্ত স্নেহের ভাই, আবৃত্তির কর্মী একজন। আর নাজ, যেটা টিটু একটু আগে বললো, আমরা 20-25 বছর ধরেই পরস্পরকে জানি। অন্যান্য মানে একই সংগঠন করিনি, কিন্তু একই আঙ্গিনে আমরা আবৃত্তি অঙ্গনের কর্মী হিসেবে আমরা বড় হয়েছি। মাসুদ কে তো বলার যে প্রশ্নটা আসছে সেখান থেকে আর কি আমি শুরু করি যে মাসুদ আমার ছোটবেলার বন্ধু। আমরা একই স্কুলে পড়তাম, আমার এক ক্লাস সিনিয়র, আমার এক ব্যাচ সিনিয়র মাসুদ জামান, বরিশাল শহরে, বরিশাল জেলা স্কুলে। তো আমরা বরিশাল শিশু একাডেমিতে একসাথে শিখতে যেতাম। আমাদের একই আবৃত্তি গুরু ছিলেন মীর মুস্তফা আলী। উনি এক বছর আগে, 1.5 বছর আগে, মাসুদ আরো করতে পারবে, মারা ইন্তেকাল করেছেন। আমরা তো তার কাছে শিক্ষা করতে গিয়ে বন্ধুত্ব, এবং আমরা দুজনেই শিশু সংগঠন করতাম, সেই কারণে দেখা হতো বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে, আর স্কুলে তো দেখা হতোই সবসময়। ও খেলাঘর করতো, আমি কচিকাঁচা করতাম। এই বিভিন্ন কারণে আমাদের ভিতরে
এই যে পারস্পরিক মানে যে যে সাংস্কৃতিক বোধটা ছিল সেখান থেকে আসলে কাছে চলে আসে। সংস্কৃতিটাই আমাদের দুজনকে আসলে মেল বন্ধনের ভিতরে এনেছে। আমাদের একই ধরনের চিন্তা ভাবনা ফসল আমাদেরকে আস্তে আস্তে করলো। তো এর পরের ইতিহাসটা হচ্ছে কি যে ও তো পাস করে বের হয়ে গেল আমাদের আগে স্কুল থেকে, তারপরও আমাদের বন্ধুত্ব কমেনি। এরপরে 1990-এর দিকে খুব সম্ভব মাসুদ ভালো বলতে পারবে, ঢাকায় চলে আসলো। ও এসে স্রোতের সাথে যুক্ত হলো। তেমনি আমি যখন ঢাকায় 1993 সালে আসি, বরিশালের মোটামুটি পাট চুকিয়ে, তখনও পুরোপুরি পাট চুকিয়ে কিন্তু ঢাকায় আমি আসবো ফ্যামিলিগতভাবে সিদ্ধান্ত, আমি ঢাকায় চলে আসি। তখনও আমাকে বললো, আমি বললাম যে আমিও আবৃত্তির সাথে তাহলে যুক্ত হতে চাই ঢাকায় এসে। ও আমাকে স্রোতে নিয়ে আসলো আর কি, আমার ওর হাত ধরে স্রোত আবৃত্তি সংসদে আমার আসা, এবং এখন পর্যন্ত মানে সেই স্রোতেই আমরা ভেসে চলেছি দুজন, এই আর কি। আর আরেকটি বিষয় যে এখানে ঢাকাতে যখন আসলেন আপনারা টিএসসি এর আবৃত্তির আঙ্গিনায় যখন আপনারা কাজটা শুরু করলেন, মানে একেবারে শুরুর কাজটা আমি যতটুকু আমাদের দেখেছি যে আপনারা স্রোত আবৃত্তি সংসদ, বিশেষ করে আপনি, মাসুদ ভাই, আরো যারা আছেন, হ্যাঁ সেই সময় নাসির ভাই প্রতিষ্ঠাতাকালীন সভাপতি, মাহি ভাই একটা সময় ছিলেন। তো আমরা দেখেছি যে সেই ধারাবাহিকতা সেই শুরুর দিকে এবং এখন পর্যন্ত স্রোতের যে কাজের কর্মকাণ্ড, আপনারা 1 মে একটা শ্রমিক দিবসের একটা খুব ভালো একটি প্রোগ্রাম নিয়মিতভাবে করে যাচ্ছেন বছরে। এই প্রোগ্রামটা আমরা সারা বছরই আমরা এটা সবসময় আগ্রহ নিয়ে থাকি যে এই প্রোগ্রামটাকে নিয়ে, এবং খুব ভালো একটি, এবং এবছর আপনারা এই করোনাকালীন সময়ের কারণে আপনারা করতে পারেন, কিন্তু এই ভার্চুয়াল মঞ্চে আমরা দেখেছি খুব ভালো একটি প্রোগ্রাম করেছে। এই জায়গাটায় স্রোতের যে কাজগুলো, যে আপনারা দেখেছি যে ফিল্ম সোসাইটি, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি, ডিবেটিং সোসাইটি, আসির ভাই সেই সময়, রোদেলা আপা, তারপরে রিমন ভাই বলছে না আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নেপালে যে বিমান, হ্যাঁ রিমু ভাই। তো সেই সময় যে নেপালে যে বিমান দুর্ঘটনায় রিমু ভাই এবং বিপাশা আপাকে মারা গেছেন, বিপাশা এবং দীপু ভাই। তো এই যে সবার সাথে এখনো যে রাসেল ভাই, রোদেল আপা সহ আরো অসংখ্য মানুষের সাথে টিএসসি তে মানে আবৃত্তির বাইরেও আমরা দেখেছি যে আপনাদেরকে এখনো সে শ্রদ্ধা ঘুরে আপনাদেরকে কাছে টেনে নেয়, বিভিন্ন পরামর্শ নেয়। এই জায়গাগুলো আপনাদের কিভাবে তৈরি হতো তাদের সাথে? আসলে এখানে আমাদের সেই সময় যদি আমরা এটা আমাদের একার কথা না, আমি বলছি যে সামগ্রিকভাবে টিএসসিটা যেরকম ছিল, মানে টিএসসির পরিবেশটা ছিল রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিবেশ, কত দিক থেকে যদি বলি যে মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী যে দলগুলো তারাই টিএসসিতে কাজ করতো সাংস্কৃতিক অঙ্গনে, এবং পলিটিক্যালিও যারা মানে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে সেই সব পলিটিক্যাল দলের ছাত্র সংগঠনগুলো টিএসসিতে সবসময় ওনারা থাকতো। হয়তোবা মানে এখানে বিএনপির ছাত্র দলের কর্মীরাও আসতো, কিন্তু তারা কখনোই মানে এখানে আমাদেরকে কখনো ওইভাবে সরাসরি ডিস্টার্ব করেনি বা হ্যামার করেনি, কারণ এখানকার মুক্তিযুদ্ধের চেতনার জিনিসটাকে হয়তোবা তারা এক ধরনের শ্রদ্ধা করতো অথবা ভয় পেত। আর জামাত শিবিরের তো প্রশ্নই আসে না। তো এগুলোই আসলে আমাদেরকে একত্র করেছে, আর কিছুই না, অন্য কোনো মেকানিজম এখানে নাই। আমরা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের ব্যানারে আমরা সমস্ত, আজকের টিটু বলি বা আজকের টিটুর যে সিনিয়র ভাই ছিল সেজান বলি, আমাদের বন্ধু মানুষ, তারপরে আকাম ভাই, হাসান আরিফ, গোলাম কুদ্দুস ভাই, আমাদের স্রোতের একসময় সভাপতি সোহেল ভাই, আমরা এবং অন্যান্য সবাই মানে নাটকের অঙ্গনে যারা, প্রত্যেকে যেভাবে পারস্পরিকভাবে আমরা কাজ করতাম সেটাই আমাদেরকে সবচেয়ে কাছে টেনে এনেছিল। আর যে বিষয়টা এখানে যেটা বড় উল্লেখযোগ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব সংগঠনগুলো, বিশেষ করে চলচ্চিত্র সংসদের যেসব ভাই বোনেরা ছিল, তারা প্রত্যেকে আমাদের খুব কাছের বন্ধু ছিল। আমরা তাদের সাথে পারস্পরিকভাবে মিলে বিভিন্ন প্রোগ্রাম করতাম, এবং নট অনলি মানে চলচ্চিত্র সংসদ, যেমন সাংবাদিক ইউনিয়ন, তারপর বলি যে যদি আমরা বলি যে ইয়ারা ছিল
একটি বিতর্ক বিতর্ক যে ডিবেটিং ক্লাব যেটা ছিল, তাদের যারা কর্মীরা ছিল তারা প্রত্যেকে আমাদের কাছাকাছি ছিল। আমরা এবং টিএসসি তে কোনো ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে সবাই আমরা একত্রে ভাবে। আর ওই সময়টা এক সবার সূতিকাগারটা ছিল মুক্তিযুদ্ধের ছাত্র কমান্ড, মুক্তিযুদ্ধের ছাত্র কমান্ড কামাল পাশা চৌধুরী, সাদিকুর রহমান পরাগ, তুহিন ভাই, এরকম বা সাজ্জাদ ভাই, আফজাল ভাই, হ্যাঁ এখন সাংগঠনিক সম্পাদক আফজাল ভাই, এরা মিলে এই জন্য আমাদেরকে একত্রে একটা বন্ডিং এর মধ্যে রেখেছিল, যার কারণে আসলে আমরা প্রত্যেককে নিয়েই কাজটা করতাম। এটা আমাদের একার কোনো ইয়ে না, আমাদের হয়তো বা আমরা প্রত্যেকের সাথে যোগাযোগটা রাখতাম। এটা ওই সময়ের যারা ছিল তাদের প্রত্যেকেই, এটা আমার আজকে যারা কথা শুনছি আমরা নিশ্চয়ই আমরা জানি ওই সময় যারা ছিলেন টিএসসি তে, সেই পারস্পরিক বোধটা এখনো দেখা হলে প্রত্যেকের সাথে প্রত্যেকের আছে। ঠিক তাই, হ্যাঁ। আর এখানে আরেকটা বিষয় আমি আবারও ওই রিমু ভাই এবং বিপাশাপা যে বিমান দুর্ঘটনায় আমাদের অকাল তাদের মৃত্যু হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা। পাশাপাশি জগলুল ভাই সম্পর্কেও আমরা একটু জানতে চাবো। রাহুল দার সাথেও আপনাদের দেখেছি যে একটা আত্মিক একটা রিলেশন এখন আছে। ফুটা ভাই, আমরা যাকে বিপ্লব ভাই, ডাক্তার সালাউদ্দিন বিপ্লব ভাই, সেজান ভাই, আপনাদের খুব কাছের, আপনারা একটা যে জুটি আছেন, মানে একটা যে এই মানে একটা বন্ধন আছে, আমি আসলে এরকম বন্ধনটা কম দেখি। মানে আপনাদের একটা সার্কেট, মজুমদার জুয়েল। এখানে আরেকটা বিশেষ তারা ভাই প্রসঙ্গে একটু নিয়ে আসি, যে ফখরুল ইসলাম, তারা আমাদের খুব প্রিয় একজন, ভালোবাসার, গোটা আবৃত্তি অঙ্গনের একজন অসম্ভব ভালোবাসার একজন মানুষ ছিলেন। আমাদের খুব অল্প সময়ে আসলে আমাদের চলে গেলেন। তার স্মৃতির প্রতি আসলে আমাদের শ্রদ্ধা নিবেদন তো আছেই। এই কষ্ট আসলে কখনোই আমরা এটা ভুলতে পারবো না, তার চলে যাওয়াটা। আমরা তারা ভাইয়ের কি আসলে মিস করছি। আজকে প্রোগ্রামটা শুরু হওয়ার আগে যখন আমি চিন্তা করছিলাম যে আজকে তারা ভাইকে হয়তো নিতে পারতাম, তো তারা ভাইকে আমার খুব কষ্ট লাগছে আর কি। শেষ সময়ে মাসুদ ভাই যখন বললো তারা ভাইকে এবার তুই নিয়ে যা ইন্ডিয়াতে, হ্যাঁ আমার ভিসার মেয়াদের একটু সমস্যা বা একটু সময় লাগতে পারে, তো আমারও ভিসার আসলে মেয়াদ দেখলাম যে আছে, আমিও কোনো কথা না বলেই তারা ভাই টিকিটও কেটে ফেললো। তারা ভাই আর আমার ঠিক তার 2 দিন কি 3 দিন আগেই সে হাসপাতালে আইসিইউতে, এই যে মানে আইসিইউতে যখন চলে গেলেন আর ফিরে আসলেন না। তো এই কষ্টগুলো আসলে আমাকে মাসুদ ভাই বা আপনাদেরকে আসলে অনেক কষ্ট দেয়, এটা আমরা জানি যে তার স্মৃতিকে আপনারা ধরে রাখবেন, আমরাও ধরে রাখবো সব সময়। শেষ যাত্রা কারণ বাজার থেকে যখন আমরা জানাজা শেষে বিদায় দিলাম, আমি দেখলাম যে নিশাত আপা আমাদের চলে গেছে। মানে আপনি মাসুদ ভাই, মাসুম ভাই, ফুটা ভাই, রাহুল দা বা জগরুল ভাই চলে গেছেন। আমি সব জায়গায় আমি দেখেছি যে আপনাদের মধ্যে যে একটা পারস্পরিক যে একটা বন্ধন, একটা আত্মিক যে বন্ধন, এই বন্ধনটা আসলে আমার কাছে খুব টাচ করে। যেমন নিশাত আপা যেদিন শিল্পকলা থেকে যখন তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে, বিভিন্ন সংগঠন থেকে আসছে, আমি সবার দেখছি যে সবাই কান্নাকাটি করছে, হ্যাঁ, ভিতর থেকে একটা কষ্ট, সবার ভিতরে একটা কষ্ট। তো আমি একটা মাসুম ভাই কফিনের কাছে যাচ্ছে না। মাসুম ভাইকে আমি একটু দূর থেকে দেখলাম যে শিল্পকলা একাডেমির যে মূল ফটকের যে সিঁড়িটার পাশে আড়াল হয়ে, মানে হাতটা এমন ভাবে মাথার কাছে দিয়ে যে কাছে, এই কান্নাটা আমার সবার কান্নার চেয়ে একটু আলাদা আমাকে টাচ করেছে। মাসুম ভাইকে তো সহজে এইভাবে আমরা দেখি না। তো মানে মানে সেই কান্নাটা, মানে কি সেই কান্নাটা আসলে থামছে না, আমি অনেকক্ষণ ধরে খেয়াল করলাম। ঠিক তারা ভাইও যেদিন চলে যায়, কারণ বাজার থেকে যেদিন আমরা বিদায় দিলাম, ঠিক একইভাবে মাসুম ভাই সবার সামনে এভাবে হয়তো কান্নাকাটি করতে পারে না বা পারছে না, কিন্তু আড়ালে গিয়ে দেখলাম যে মাসুম ভাই ঠিক একই অবস্থায়, যে তারা ভাইয়ের কফিনটা যখন গাড়ি তোলা হলো, তার পাশে এই একই স্টাইলে মাসুম ভাই, মানে সেই কান্না থামাতে পারছে না। এই যে ভিতরের যে কষ্টগুলো, এগুলো আসলে সবসময় আপনাদের বহন করতে হবে, এটা আমরা জানি। তো তারা ভাইয়ের প্রসঙ্গটা আমরা একটু আসতে চাচ্ছি, এই কারণে তারা ভাই এবং লিসাত আপা এবং জগলুল ভাই,
আহ, যে ওনাদের সাথে আপনাদের সম্পর্কটা কিভাবে আসলো? আমি কবিতাতে একটু পরে যেতে চাচ্ছি, মানে আগে আপনাদের এই পারস্পরিক যে বন্ধনটা এটা আমরা একটু জানতে চাচ্ছি, তারা ভাই, আচ্ছা, নিশাত আপা, অনেক কথা এই অনেক বিষয়ে। কথা আমাদের নিয়ে হচ্ছে, নাজের সম্পর্কে কোনো কথাই হলো না। হ্যাঁ, নাদের নাদের ব্যাপারে আসবো। আপনাদের না, আমার ভালো লাগছে জুটিটা মাসুদ ভাই, আমরা অনেক কিছু জানতে পারছি। আচ্ছা, নাজ মনে বোরিং ফিল করতেছে না, না? না, একদমই না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তোমারও যদি কিছু আমিও প্রশ্ন জানতে থাকে তুমি চাচ্ছি, বলবে। তারা তারা ভাই যে সংযুক্ত হলেন আপনাদের সাথে, ওই হুম। শুরুটা, তারা ভাইয়ের শুরুটা আপনাদের সাথে যে সংযুক্ততাটা, ওটা আমিও একটু জানতে চাচ্ছি। তারা সাথে সংযুক্ততা, তারা আর আমি একই সময়ে অলমোস্ট 91 সালের দিকেই আমাদের একই সাথেই স্রোতের সাথে পথ চলা শুরু। তারপরে সে তারার সাথে মানে এই একসাথেই আমরা পথ চলা শুরু করছিলাম, তার সেই থেকে তো শেষ পর্যন্ত ছিলাম। আসলে বিষয়গুলি এতই মানে স্পর্শকাতর বিষয় আমাদের জন্য, মানে আমার আমার মাসুমের জন্য। আমাদের আসলে আবেগটা ধরে রাখাও খুব আহ, কষ্টকর। মানে আসলে এটা এই প্রসঙ্গে আলাপ করতে গেলেই আসলে যেমন সেম থিং অ্যাবাউট নিশাত আপা। মানে নিশাত আপার সাথেও আমাদের যে যোগাযোগটা, যে আত্মিক সম্পর্কটা, সেখানে আসলে স্মৃতিচারণ করাটা আমাদের জন্য খুবই কষ্টকর, খুবই কত শত হাজার হাজার স্মৃতি আছে। এখন সেটা তো স্মৃতিচারণ করলে আসলে সেই স্মৃতিচারণ করলে মানুষ বুঝবেও না, বা কিরকম ভাবে সম্পর্কটা কোথায় যে আহ, তৈরি হয়েছিল, এই এই যোগসূত্রটা আসলে ব্যাখ্যা করে বলাটা খুব ডিফিকাল্ট। যেমন রিমুর প্রসঙ্গ আসছে, রিমুর সাথে মাসুমের আমার চেয়ে বেশি দেখা হতো, কিন্তু কোনো এক মানে আমার সাথে রিমুর যেভাবে দেখা হতো বা কথা হতো বিভিন্ন সময়ে, মানে আমার সাথে এই মানুষগুলির যেটা হচ্ছে কি, যে দীর্ঘদিনের যোগাযোগ, দীর্ঘদিন বা অনেক দিন হয়েছে এরকম যে অনেক রাতে একসাথে বাসায় ফিরছি। রিমুর সাথে যেটা ছিল যে টিএসসি থেকে বাসায় ফিরছি, ওর বাসা সুবহানবাগ, আমার বাসা মোহাম্মদপুর। মানে ও ও সিবনবাগে নেমে যেত, তারপরে মোহাম্মদপুর আমি আসতাম। এরকম অনেক দিন হয়েছে। এবং তখনকার যে আলোচনা, তখনকার যে কথাবার্তা, সেইটা সেইগুলি আসলে যেই স্বপ্ন আমাদের ছিল, যেই স্বপ্ন আমরা দেখেছি, বা যেই স্বপ্নের কারণে আমাদের বা আদর্শ বা ভাবনা, যে কি বলা যায় যে হ্যাঁ, নৈতিক আদর্শ বা ভাবনার যে মিলনটা ঘটেছিল, তার কারণেই কিন্তু হয়েছিল। সেম থিং কিন্তু নিশাত আপার সাথে তো আমার যে আমার তো স্মৃতি বলতে গেলে কি, একটা সময় ছিল যে প্রতিদিন অফিস শেষে অফিস শেষে টিএসসি তে আসতাম, হয়তো গ্রুপের কাজ, তারপরে আমার নিজের নাটকের দলের কাজ, নাট্যকেন্দ্রের রিহার্সাল শেষ হওয়ার পরে হচ্ছে বেইলি রোড, এবং বেইলি রোডে যাওয়ার পরে বেইলি রোডে শেষ দুজন মানুষ থাকতো নাটক অঙ্গনের, সেই দুজন মানুষ হলাম আমি আর নিশাত আপা আর আমি একসাথে বাসার দিকে রওনা দিতাম। নিশাত আপা বাসায় পৌঁছাতো, আমি পৌঁছাতাম। এটা ছিল বছরের পর বছর ঘটনা, নিত্যদিনের ঘটনা, বছরের পর বছর নিত্যদিনের ঘটনা। তারপরে যেটা হচ্ছে যে কালের পরিবর্তনে যেটা হয় যে সামাজিক বাস্তবতায়, নিজস্ব বাস্তবতায়ও হয়তো ওই যোগাযোগটা তখন অত ছিল না, কিন্তু ভেতরের যে যোগাযোগ, এই যোগাযোগটা কিন্তু ছিলই। হ্যাঁ, এই যোগাযোগটা ছিলই। তো সেইটা মানে আসলে এইভাবে বলে, যারা আসলে তখন আমাদেরকে দেখেছে, বা আমাদের এই সারাউন্ডিং এর যে মানুষগুলি, এই যে টিটু বা বিপ্লবের কথা বলছে, ফুটার কথা বলছে, তারপরে আরো তারা বা আমাদের সোহেল, আসলে শুধু যে সাংগঠনিক সম্পর্ক, আসলে আমাদের সেই সম্পর্কটা কিন্তু সাংগঠনিক সম্পর্ককে ছাপিয়ে একটা অন্য সম্পর্ক আমাদের মধ্যে তৈরি হয়েছে, এবং সেটা একটা বৃহত্তর পরিবার। এটা আসলে কে যে মানে হয়তো আমি আমার নিজের আপন
আত্মীয় স্বজনের জন্য হয়তো এতটা ভাবি না বা ভাববো না বা আমাকে এত আবেগতাড়িত করবে না। এই মানুষগুলোর কোনো কিছু আমাদেরকে বা আমাকে যে পরিমাণ আবেগতাড়িত করবে বা করে, এখনো পর্যন্ত করে এবং ভবিষ্যতেও করবে, সেটা আসলে মানে এগুলি আসলে কোনো ব্যাখ্যা বা কোনো আসলে সম্পর্কের সুতায় বাঁধা যাবে না। এই যে টিটু বা যার হাতে ধরে সাংগঠনিক আবৃত্তি চর্চা শুরু, সেজানের সাথে আমার এখন বলতে গেলে দেখা হয়ই না, কিন্তু যখন দেখা হয়, বড় 1 বছর 2 বছর 3 বছর পর যখন দেখা হয়, তখন কোনো মানুষ ভাবতেই পারবে না যে ওর সাথে আমার এতদিন দেখা হয়নি। সেজানের কথা তো আমি মনে করতে পারি এখনো, যে প্রথম যখন সেজান টিএসসি তে আসতো, ও প্রথম দিকে মঞ্জু ভাইয়ের সাথে একটা কাজ করতো। মঞ্জু ভাই একটা পাঠশালা বলে একটা আবৃত্তি শেখানোর একটা উইং করেছিল শরিতোর বাইরে, সেইখানেও কাজ করতো এবং টিএসসি তেও পাঠশালার ফন্ড বিক্রি করার জন্য নিয়ে বসে থাকতো। তো সেখান থেকে সেই রকম জায়গা থেকেই সেজানের সাথে আমার ঘনিষ্ঠতা এবং আলাপ হইতে তখন আমারও হচ্ছে সকাল হলে টিএসসি যাই, তারপরে হচ্ছে সারাদিন সারা রাত শেষে বিকেল বেলা নাট্যকেন্দ্রে রিহার্সালে যাই, কখনো পকেটে পয়সা থাকলে রিক্সায় চলে যেতাম মগবাজার, না হলে আড়াআড়ি কি বলে সোহরাওয়ার্দী উদ্যান ক্রস করে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে থেকে বের হয়ে আবার রমনা পার্কের কোণা দিয়ে বের হয়ে সোজা গিয়ে মিন্টো রোডের কোণা দিয়ে মানে রমনা পার্কের ভিতর দিয়ে মিন্টো রোডের কোণায় বের হতাম, বের হয়ে মিন্টো রোড দিয়ে গিয়ে মগবাজার কাজী অফিসের সামনে গিয়ে তারিক ভাইয়ের অফিসে, আমাদের তারিক আনাফ খানের অফিসে আমাদের রিহার্সাল হতো, সেখানে রিহার্সাল করে রাত 9টা, তারপরে গিয়ে বেইলি রোডে গিয়ে আবার আড্ডায় নিশাতা পাতা এদের সঙ্গে আড্ডা। ওই সব জায়গা থেকে যখন সেজানের সাথে সম্পর্কটা হয়, সেজানও কিন্তু ওই যে এরকম, এর কোনো ব্যাখ্যা নাই, রাতের পর রাত দিনের পর দিন। আসলে বিষয়টা এরকমও ছিল যে আমার পকেটে 20 টাকা আছে, সেজানের পকেটে কোনো টাকা নাই, সেজানের পকেটে 20 টাকা আছে, আমার পকেটে কোনো টাকা নাই, মাসুমের পকেটে 10 টাকা আছে, আমাদের কারো কাছে কোনো টাকা নাই। হ্যাঁ, এটা সবার সবকিছুই সমান। যাওয়ার সময় 2 টাকা বাস ভাড়া লাগবে, মাসুম আমার 2 টাকা বাস ভাড়া দিয়া চলে যাইতো, আমি হয়তো বা কোনোদিন এরকম, বিষয়টা এইরকমই ছিল আমাদের। এখনো হয়তো সেই সম্পর্কটা এখনো আমাদের সেই জায়গাটাই আছে। তো আমি সেজান ভাইকে বলেছি এই আলোচনা আসলে খুব মানে করলে, তুমি যেই উদ্দেশ্য নিয়ে আজকে অনুষ্ঠান করছো সেই অনুষ্ঠান কিন্তু আর হবে না। এই আলোচনাতে আমরা মানে ঘন্টার পর ঘন্টা অলরেডি কিন্তু তুমি 22 মিনিট করে ফেলেছো। হ্যাঁ, আমি একটু এখন ওই কবিতার দিকে আসবো। মানে আসলে এই কথাগুলো যে আসছে আপনাদের, হ্যাঁ, আপনাদের এই যে সেজান ভাই, আপনি মাসুম ভাই, ফুটা ভাই, পরিবেশগত জায়গাটা টিএসসি তে তখন পরিবেশটা এরকমই ছিল যে ওই যে মাসুম প্রসঙ্গ তুললো, মুক্তিযোদ্ধা ছাত্র কমান্ড, তারপরে এদিকে সংগঠনগুলির মধ্যে মানে কতগুলি সংগঠন আমরা একসাথে কাজ করতাম এবং দেখা যেত যে কে কোন দলের, এটাও কিন্তু অনেকে গুলিয়ে ফেলতে হয়তো, যে কে কোন দলের, ও কি কথা করে না ও কি স্রোত করে, ও কি কি বলা যায় যে অন্য একটা সংগঠনের ছাত্র কমান্ডের সাথে যুক্ত নাকি ঢাকা বাহাদিক করে, এইটা কিন্তু গুলিয়ে ফেলা হইতো। এবং সেই যে আড্ডা, টিএসসির এক সময়কার আড্ডা, সকালবেলা থেকে শুরু হয়ে ইস্তেকবাল হোসেনের কথা মনে পড়ে আমার, কারণ ইস্তেকবাল ভাই ছিলেন আমাদের আড্ডার মধ্যমণি। হ্যাঁ, ইস্তেকবাল হোসেন সকাল থেকে টিএসসির ক্যাফেটেরিয়ার এক কর্নারে বসতাম আমরা একটা টেবিল নিয়ে, সেখানে ইস্তেকবাল হোসেন ছিল আড্ডার মধ্যমণি এবং টিএসসির ওই মানে টিএসসির বিরিয়ানি, ক্যাফেটেরিয়ার বিরিয়ানি কিংবা মামাদের স্টাফদের জন্য রান্না করা খাবার 1 প্লেট নিলে 2 জন ভাগ করে খাওয়া যায়, পরিমাণ ভাত ছিল। তবে 5 জন থাকলে 6 জন থাকলে 3টা এক্সট্রা প্লেটের অর্ডার দিয়ে রাখতাম যে পরে আমাদেরকে দিবেন, সেইটা আমরা খেতাম ভাগ করে। এবং সেইখানে ইস্তেকবাল ভাই ছিলেন হচ্ছে যে এই আয়োজনের মূল্য, লাঞ্চ করতে হবে, আচ্ছা ঠিক আছে এইটা হবে, এটা ছিল ইস্তেকবাল ভাই। আসতেন আড্ডা দিতে সঞ্জীব চৌধুরী, সঞ্জীব দা আসতেন একটু দেরি করে, উনি ঘুম থেকে উঠতে দেরি করে সঞ্জীব দা আসতেন, এসে সেই বিকেল পর্যন্ত টিএসসির বারান্দায় টিচার্স লাউঞ্জের যে ক্যাফেটেরিয়ার পাশে 2টার দিকে ক্যাফেটেরিয়া বন্ধ হয়ে যেত, তারপরে শুরু হইতো আড্ডাটা ওই বারান্দায়,
সেখানে বসে সঞ্জীব দার কত রকমের গান, তখনও সঞ্জীব দা শিল্পী হয়ে ওঠেন, তখন সে সাংবাদিক, ভোরের কাগজে তখন সাংবাদিকতা করেন, আজকের কাগজ তারপরে ভোরের কাগজে সাংবাদিকতা করেন। আজকের কত তারকা সাংবাদিক তার হাত দিয়ে তার সম্পাদিত মেলার মধ্যে দিয়েই আসলে মেলার কন্ট্রিবিউটর হিসেবে কাজ করতে করতে আজকে অনেক বড় বড় তারকা সাংবাদিক হয়েছে আমাদের এই মিডিয়া জগতে। তো সঞ্জীবদা সেই আড্ডা, মানে একটা সময় সঞ্জীবদা দিনের একটা পর্যায়ে সঞ্জীবদা আসতেন, তারপর চলে যেত, বিকেলবেলা আমাদের যার যার দলের রিহার্সাল থাকতো, রিহার্সাল শুরু করতাম, আমরা রিহার্সাল করতাম, কাজ করতাম। সেই ক্ষেত্রে মনে পড়ে যে আমাদের দলের ছিল মানে মাহিদুল ইসলাম, মাহি ছিল, তারপরে ছিল হচ্ছে আমাদের শিলা, এখন যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়াতে থাকে, শিলা বিজু, এরা রেগুলার একটা আড্ডা, এবং রোটি, এরা রেগুলার আমরা আড্ডা মারতাম। মোটামুটি ধরা যায় যে মাসে 30 দিনের 30 দিনই, সে শুক্র শনি কোনো কিছু বাদ নাই, 30 দিন। তো সেই আড্ডা, সেই পরিবেশ, এইটা একটা সবারই মূল। তখন আবার যেটা হচ্ছে যে রাজনৈতিক বা সামাজিক ভাবে আমরা সবাই একই মানসিকতার মানুষ এখানে আসলে যুক্ত ছিলাম এবং সবাই থাকতো, ফলে এই বন্ডিংটা তৈরি হয়েছিল। এই রফিক ভাই ছিল, লীনা আপা থাকতো, তারপর রফিক ভাইদের আর এক বন্ধু ছিল, আপনি মারা গেছেন, নূর হোসেন ভাই, এই যে মোহাম্মদপুরে বাসা ছিল নূর হোসেন ভাই, আর এক খুব কবি মানুষ, শেখর বরণ, সেও আসতেন। এরকম বহুত মানুষ আসতো, বহুত মানুষ। রতন দা বলে একজন ছিল, লীনা আপা রফিক ভাইদের বন্ধু, গান করেন এবং ক্লাসিক্যাল গান করেন, ওনার ক্লাসিক্যাল গান শুনতেই হবে, হ্যাঁ, তোমার ভালো লাগুক বা না লাগুক শুনতে হবে কিছুক্ষণ, এরকম ছিল। সে একটা অদ্ভুত সময় আমরা পার করেছি এবং সে এক স্বপ্নময়। এবং কেউ তখন আমরা কোনো মানুষ কেউ আসলে ক্যারিয়ার নিয়ে ভাবি না, যে পেশাগত জীবনে কি কি করবো না করবো এটা নিয়ে ভাবি না, সারাক্ষণ এই সংস্কৃতি নিয়েই ভেবেছিলাম। এবং সেই করতে করতেই হয়তো এখন পর্যন্ত এসে এই সংস্কৃতির ইসের মধ্যে এখনো আছি আর কি। আসলে অনুষ্ঠান আর শোনা হবে না বা আবৃত্তি করা হবে না, আবৃত্তি তো অবশ্যই শুনবো আমরা, কারণ এই জিনিসগুলো বা এই বিষয়গুলো না আসলে এত বেশি এত আমরা যুক্ত বা আমরা জানি, এই প্রসঙ্গগুলো আসলে একটু না শুনলে মানে আজকের এই আশাটা অপূর্ণ থেকে যায়। আমি সেজান ভাইয়ের সাথে কথা বলেছি, রনি ভাই রনি ভাই তো আগামী সপ্তাহে থাকছেন। আমার খুব ইচ্ছা যে আপনি, ফুটা ভাই, সেজান ভাই, রনি ভাই, মাসুম ভাই, এরকম মানে একটা আপনারা যারা খুব ঘনিষ্ঠ, হ্যাঁ, এরকম একটা আমি পর্ব একটা করতে চাই। ওই দিন আবৃত্তি তেমন শোনা হবে, শুধু গল্পই শুনবো আপনাদের। তো এটা দেখি সামনে আপনাদের যদি সময় আপনারা আমাদের দেন, তাহলে আমরা অবশ্যই একটা পর্ব একটা করতে চাই। তো এখন এখানে আমরা একটু মাসুম ভাই কিছু বলবেন এখানে আর কিছু? না, আমরা একটু মানে কবিতাতে যাই, কবিতা, হ্যাঁ, আমি কবিতা শুনে তারপরে আমরা আসি, আর নাজের একটু কথা শুনি, কারণ ও অনেকক্ষণ ধরে আমাদের সাথে আছে, আমাদের আজকের সহ ইয়ে। আচ্ছা, আমি নাজের কবিতার আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা শুরুতেই আসলে আমি বলবো, কিন্তু মানে এই সঞ্চালনার দায়িত্ব আসলে ওইভাবে কখনো করা হয় না বা করা হয়নি এইভাবে, আসলে না আমি একটু শুরুর দিকে একটু ভুলে ফেলি। তো আমি শুরুতেই আসলে শ্রদ্ধা নিবেদন করবো এরকম চিন্তা করেছিলাম, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমাদের সদ্য দেশবরেণ্য সাংবাদিক সাহিত্যিক রাহাত খানের প্রাণ হয়েছে, আমরা এই তার প্রতি আমাদের শ্রদ্ধা। এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আমাদের বাংলাদেশের অকৃত্রিম একজন বন্ধু ছিলেন, তার সদ্য প্রয়াণে তার স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা। আমরা এখন নাজের কবিতা শুনি এবং নাজের কিছু কথা থাকলে কথা আমরা শুনি। না, কথা মাসুদ ভাইয়ের কথাই শুনতে ভালো লাগছিল, আমি আবৃত্তিতেই যাই। আচ্ছা। করোনাকালীন এই সময়ে যেসব সম্মুখ যোদ্ধারা আমাদের সুরক্ষার জন্য লড়ে যাচ্ছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণের কবিতা আমার কবিতা। আমার কবিতা থেকে উৎসারিত ক্রোধ, ঘৃণা, স্বপ্ন, ভালোবাসা, প্রতিবাদ, বিক্ষোভ, ক্রন্দন, আজও বিষণ্ণ প্রেমের মতো
জেগে আছে যাদের হৃদয়ে। আমার কবিতা আজ আমি তাদের শোনাবো। আমার কবিতা আজ শোনাবো তাদের, যাদের হৃদয়ে আছে মুক্তিযুদ্ধ, আছে শহীদ মিনার। আমার কবিতা আজ তাদের জন্য রেখে যাব, যাদের সবল হাত আমাদের সশস্ত্র সংগ্রাম, যাদের সাহসী বুক বিপ্লবের রক্তিম পতাকা। এই কবিতার প্রতিটি পংক্তি আমি তাদের জন্য, শুধুই তাদের জন্য রেখে যাব। আমার কবিতা আজ শোনাবো তাদের, যারা এই ব্যথিত বাংলাকে ভালোবেসে হয়েছে বিদ্রোহী, যারা এই শোষিত মানুষকে ভালোবেসে হয়েছে বিপ্লবী, যারা এই সবুজ প্রকৃতিকে ভালোবেসে হয়েছে প্রেমী। তাদের সবার চোখে চোখ রেখে গভীর বিশ্বাসে আমি আজ কবিতা শোনাবো। আমার কবিতা আজ স্বপ্নভ্রষ্ট যুগের এপিক, আমার কবিতা আজ রাজপথে শোকের মিছিল, আমার কবিতা আজ গুলিবিদ্ধ যুবকের লাশ, আমার কবিতা এই অবিনাশী জীবনের গান। আমার কবিতা আজ তাদের, শুধুই তাদের মুখের দিকে চেয়ে আছে, যাদের হৃদয়ে এখনো হ্যামলেটের মতো জ্বলে প্রতিশোধের আগুন, যাদের দু চোখে অশ্রু হয়ে ভাসে শীতের শিশির, যাদের নিঃশব্দ বুকে সর্বক্ষণ বাজে এক আর্ত হাহাকার। আমার কবিতার প্রতিটি পংক্তি তাদের দিকে, শুধুই তাদের মুখের দিকে চেয়ে আছে। আমার কবিতা আজ আমি তাদের শোনাবো, সবচাইতে অনুভূতিময় যাদের হৃদয়গুলি, এই ঘোর দুর্দিনেও যারা আমাদের একমাত্র আশা। আমার কবিতা আজ তাদের জন্য, শুধুই তাদের জন্য রেখে যাব, রেখে যাব। ধন্যবাদ। আমার কাছে তো মানে নাজের পড়া অনেকদিন পর শুনলাম। পড়া মানে অনেকদিন পরে শুনে ভালো লাগলো। মানে আমরা মানে নাজ আমরা যদি বলি যে যে সময় স্বরকল্পনে তোমরা কাজ করতে, ওই সময় এক ঝাঁক মানে মুস্তাফিজ রিপন সেজান চলে গেল, তারপরে মুস্তাফিজ রিপন তোমরা বেশ এই টিটু, তারপরে আরো অনেক মানে মঈন ছিল, মঈন ভাই, হ্যাঁ যারা ছিল সবাই মিলে যেভাবে দলটাকে মঈন, মানে একটা তারপরে তারুণ্যের একটা নির্ভর যেন একটা মানে ছেলে ছিল, নতুন একটা দল চিকোড়া, আশিস থেকে কোড়া। তাদের কাজ করতো, সেটা আমাদের কাছে অনেক ভালো লাগতো যে আরেকটা সচল ভাবে খুব সুন্দর একটা ইউনিটি হয়ে কাজ করছে। তো ওইটাই মানে ওই সময় আসলে যে টিএসসির সৌন্দর্য বলতে যেটা আসলে আমরা বুঝি, মানে যে আলাপগুলো হচ্ছিল সেই আলাপগুলোর ভিতরে যেমন রাজাকারের নামতা কবিতাটা দিয়ে তোমরা যেভাবে মানে মানুষের ভিতরে একদম গণমানুষের মধ্যে যেভাবে যে আন্দোলনটা করেছিলে, এটা একটা বিশাল বাংলাদেশের সংস্কৃতির অঙ্গনে এটা বিশাল একটা ব্যাপার ছিল। এটা এটা বলে 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 বোঝানো যাবে না। ওই সময় স্বরকল্পনের যে যে ছেলেমেয়েরা এই রাজাকারের নামটাটা করলো, সেটা একটা আমাদের জন্য আমাদের মানে সংস্কৃতি অঙ্গনে যেন একটা বড় পাওয়া ছিল। ঠিক তাই, হ্যাঁ। এটা প্রায় 200 কাছাকাছি প্রোডাকশনটা এটা মঞ্চস্থ হয়েছে। আমরা যখন স্বরকল্পনে আমরা যখন কাজ করেছি, আর সেজান ভাই প্রথমে এটা রাজাকারের ছড়া নামে এটা নিয়ে আসছিলেন। ওটাও প্রায় 50 বার অধিক সময় মঞ্চস্থ হয়েছিল। এরপরে মোস্তাফিজ রিপন ভাই ওটার সাথে আরেকটু যুক্ত করে রাজাকারের নামটা প্রোডাকশনটা নিয়ে আসলেন। তো এখানে আপনাদেরও কিছু প্রোডাকশন আমি দেখেছি যে স্রোত আবৃত্তি সংসদের, যে প্রথম পার্থ মাসুদ ভাইয়ের একটি প্রোডাকশন, আরিফ ভাই হাসান আরিফ ভাই নির্দেশনা দিয়েছে সম্ভবত কয়েকটি, তারা ভাইও দিয়েছিল। কিছু মানে এই গত লাস্ট 10 বছর যদি এরকম চিন্তা করি, যে আপনাদের বেশ কিছু প্রোডাকশন আমি দেখেছি যেগুলো এখনো আমার মানে
মনে থাকবে আর কি, সারা জীবন মনে থাকবে। তো এই প্রোডাকশন ক্ষেত্রে মাসুদ ভাই বা মাসুম ভাই একটু বলবেন কি যে আপনাদের সাথে আরিফ ভাই বা নিশাত আপা সবসময় যুক্ত থাকতো, আমি দেখতাম এই কাজগুলোর সাথে, মানে সেই অভিজ্ঞতাটা। হ্যাঁ হ্যাঁ, মানে বিষয়গুলো হচ্ছে যে আমরা শ্রোতাবৃত্তি সংসদ সবসময় আসলে খুব মানে বড়ভাবে ভাবার চেষ্টা করেছি। বড়ভাবে ভাবে এই ভাবার কথাটা ওইভাবে নেগেটিভলি না, মানে পজিটিভলি এরকম যে আহ, আমরা যারা কাজ করছি তার বাইরে আসলে জগৎটা কেউ সাথে করে নিয়ে যদি আগাই তাহলে হয়তো বা আমরা আরেকটু ঋদ্ধ হব। সেই ভাবনা থেকে এবং আমাদের ভিতরে যে পারস্পরিক যে আহ, মানে আদান প্রদানটা হতো সেইখানে গিয়ে আহ, এটা সহজ ছিল যে স্রোতের জন্য যে নিশাত আপা যুক্ত হওয়া বা হাসান আরিফ ভাই মানে আমাদের সাথে আমি আসার আগে থেকে যুক্ত। আসলে আমরা তোমাদের ভুলবো না, ওয়ান অফ দা মানে স্রোতের বলে বলছি না, বাংলাদেশের আবৃত্তি অঙ্গনের আবৃত্তি প্রযোজনার মধ্যে অন্যতম একটা মাইলস্টোন একটা প্রযোজনা ছিল, যেটা আমি স্রোতে 1993 সালে আসার আগে 1992 থেকে এটা আসলে স্রোত কাজ স্টার্ট করেছিল। তো তারপরে অনেক বছর আমরা এটা 50-এর উপরে অধিক আমরা এটা মঞ্চস্থ করেছি। সেই সময় মাহি ভাই আমাদের স্রোতের প্রাণ ছিলেন। উনি আমাদের দলকে ওইভাবে উজ্জীবিত রাখতো, বা উনি আমাদের দলের সভাপতি ছিল। আমারও মানে আবৃত্তি, মানে আমি যদি বলি ঢাকাতে উনি আমার একজন আবৃত্তি শিক্ষক উনি। তো মাহি ভাই সহ আমরা সবাই এই যে আরিফ ভাই যে প্রযোজনার পিছনে কাজ করলাম, এবং সেই সময়টাতে আরিফ ভাই সুবাদেই বিভিন্ন মানে এটা মিউজিক ডিরেক্টর হিসেবে যারা আসলেন, সাদি মোহাম্মদ, পরবর্তীতে বাপ্পা মজুমদার বা জুয়েল, এরা যারা যারা পরে যুক্ত হয়েছিলেন এটা মিউজিক ডিরেক্টর হিসেবে, আলোক সম্পাতে যেমন মানে খোকন ভাই থেকে শুরু করে পরে নিশাত আপা, এভাবে স্রোতের প্রত্যেকটা প্রযোজনাতে কেউ না কেউ কোনোভাবে যুক্ত থাকতো, মিউজিক হোক আর আলোক হোক। তো এই আসা যাওয়া এবং পারস্পরিক ইয়ে দিয়ে নিশাত আপাও আমাদের সাথে আরো আসলে ক্লোজ হয়। তারপরে মঞ্জু ভাই, কামরুল হাসান মঞ্জু, বৃত্তের উপরে ঝুমকো ফুল নামে আমাদেরকে একটা প্রযোজনা শুরু করায় আমাদের এক ঝাঁক নতুন ছেলে মেয়েদেরকে নিয়ে। এদের মানে এইভাবে আমরা কিন্তু মানে বিনিময় বা বড়দের কাছ থেকে আমাদের দলে মাহি ভাই ছাড়া এবং মাসুদ ছাড়া অন্য কোনো ওই ধরনের সিনিয়র কেউ ছিল না। তা আমরা এই যে শিমুল ভাই বলি বা মঞ্জু ভাই, আরিফ ভাই, নিশাত আপা, এদের কাছ থেকে কিন্তু আমরা সাহায্য নিয়েছি এবং আমরা এদের আদর্শের বিয়ে হয়ে কিন্তু আমরা আবৃত্তি অঙ্গনকে আমাদের স্রোতকে আমরা সবসময় প্রযোজনা গুলো করি এবং তাদের ভাবনা থেকেই মাসুদ অনেক সময় ভাবনা থেকে পদ্ম বাউল নামে একটি প্রযোজনা ফার্স্টে করলো শক্তি চট্টোপাধ্যায়ের মৃত্যুর পরে, কবি শক্তি চট্টোপাধ্যায়কে নিয়ে পদ্ম বাউল। তারপরে নিশাত আপা আমাদেরকে ইনফোসিস করলো যে মাসুদ তুই এইটার ইয়ে কর, নির্দেশনা দে, মাসুদ ভালো করতে পারবে আমার চেয়ে। তো নিশাত আপা এটা বিহাইন্ড দ্য সিনে প্রচুর কাজ করলো মাসুদের সাথে, এবং শিমুল ইউসুফ এখানে মিউজিক করলো আমাদের সাথে একই মঞ্চে বসে। এইভাবে বিভিন্ন মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে এবং সেই জন্য আমরা গৌরবান্বিত। তাদের প্রতি, সেই মানুষগুলোর প্রতি আবারও শ্রদ্ধা জানাই এই সুযোগে। তো আমরা মানে আসলে এখনো আমি একটা ঘোষণা এখানে দিতে চাই, মানে স্রোতের পক্ষ থেকে, যে হাসান আরিফ, আবৃত্তি শিল্পী হাসান আরিফ নতুন একটি প্রযোজনা, অনলাইন আবৃত্তি, প্রথম অনলাইন আবৃত্তি প্রযোজনা আমরা এই মাসে ইনশাল্লাহ আমরা অনলাইনে নিয়ে আসবো। উত্তর নেই প্রশ্নের পাহাড়, এটা আজকে ঘোষণা দিলাম, এই মাসেই আসবে। আমরা অলরেডি এটা মোটামুটি একটা কারিগরি দিকে এখন এডিটিং এর দিকে চলে গেছি। হাসান আরিফ ভাই এটা আমাদেরকে মানে নির্দেশনা দিয়েছেন। আমরা মানে এইভাবে আমরা এখনো মানে বিভিন্ন জনের সাথে বিভিন্ন ভাবে আমাদের শ্রদ্ধেয় যেসব বড় ভাইরা আছেন আবৃত্তি অঙ্গনে, তাদের সাথে কাজ করতে চাই, করব ভবিষ্যতে এরকম ইনশাল্লাহ আমরা মঞ্চে আনবো। আমরা এটা আশায় থাকলে এটা কি মাসের শেষের দিকে মাসুম ভাইকে পেয়ে আমি একটা স্মৃতির কথা একটু বলতে চাই। সেটা হচ্ছে আমরা ওই সময়টাতে আমাদের যখন তুমুল তারুণ্য, আমরা যখন মানে আবৃত্তি ধ্যান জ্ঞান, ওই সময়টাতে আমাদের যাদেরকে কম ডাকা হতো মঞ্চে, হ্যাঁ, কিন্তু আমরা মনে করছি যে আমরা একটু পারি কোন রকম করতে, মাসুদ ভাইয়ের নেতৃত্বে আমরা হ্যালো, হ্যাঁ নাজের মনে হচ্ছে যে ডেটের হয়তো প্রবলেম হচ্ছে। নাজ
আচ্ছা, না যাবার নাজের হ্যাঁ, সংযোগ। সংযোগটা মনে হচ্ছে একটু সমস্যা দেখা দিছে। আমরা নাজ আসলে নাজের কথাগুলো আবার শুনে নেব। আমরা এই ফাঁকে একটু মাসুদ ভাই অথবা মাসুম ভাই, আমরা একটা কবিতা শুনি। মাসুম পড়ুক। আচ্ছা, মাসুম 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 ভাই যেটাই নাচ পড়েন আসছে। একটা কবিতা তো অবশ্যই পড়বেন। হ্যাঁ, নাচ আসছে। নাচ, হ্যাঁ, কি যেন বলতে চাইলে হ্যাঁ, মানে কথা। আমরা যারা হ্যাঁ। বিভিন্ন সংগঠনের সমসাময়িক ওই সময়টাতে ছিলাম মাসুদ ভাইদের নেতৃত্বে, ওই সময় আমরা কয়েকজন আলাদা হুম, করে কিন্তু বসতাম হুম, নিজেদেরকে হুম, আরো আরো সমৃদ্ধ করবার জন্য। তো সেখানে মাসুদ ভাই ছিলেন, মাসুম ভাই ছিলেন, হুম, আবার ওই যে বৈকুণ্ঠের মাসুম ভাই, হুম, আজিজুল বাসার মাসুম ভাই ছিলেন, আরো অনেকে ছিলেন, আশিস হুম, দা, মঈন ভাই। হুম, তো ভালো লাগছে আজকে যে মাসুদ ভাই আর মাসুম ভাই, তারপর আজিজুল বাসার মাসুম ভাই, ওনাদের আবৃত্তি শোনার জন্য এখন আমিও আগ্রহী হয়ে বসে থাকি। হুম। সেটাই ওই না, সময়। হ্যাঁ, আমরা না, এ- এ- টিএসসির বিয়েতে বসতাম, সুইমিং পুলে যেয়ে বসতাম, অনেকদিন হ্যাঁ, বসেছি। মানে আমরা হুম, একসাথে কাজ কিছু কিছু পারস্পরিক মানে বিয়েগুলো করার জন্য। হ্যাঁ, আরো তারা ভাই কিভাবে ছিলেন, তারা ভাই ছিল, হ্যাঁ, শার্লিন ছিল, এরকম অনেকে ছিলেন শার্লিন ছিল, যারা। আশিস হ্যাঁ, দা ছিল। হ্যাঁ, আশিস ছিল, প্রদীপও আসতো মনে হয়। হুম, হ্যাঁ, হুম। হ্যাঁ, তো এই জায়গাটায় আমি দেখেছি যে স্রোত আবৃত্তি সংসদ আর হচ্ছে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি, শিমুল, মোস্তফা, ফুটা ভাই যে দলে আপনাদের এই যে ব্যাক স্টেজে যারা যে মানুষগুলো আছেন শ্রদ্ধেয়, তাহলে এদের সেটা মিউজিক হোক বা লাইট হোক বা নির্দেশনার বিষয়গুলো আসুক, আপনাদের সাথে আসলে এই হৃদ্যতা আহ, খুব বেশি ছিল। আরিফ ভাই, নিশাত আপা, বা এদিকে লাইটের আরো যারা বলেন, এই খোকন ভাই, হ্যাঁ, তারপরে এই মানুষগুলো আসলে আমরা দেখেছি যে মানে আপনাদের সাথে আসলে এই মানুষগুলোর এই বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি এবং শ্রোতা আবৃত্তি সংসদের একটা আত্মিক একটা রিলেশন সবারই। তো এটা দেখে আমরা তো অনেক পরে আসছি, আমাদের মানে এই জায়গাগুলো আসলে খুব ভালো লাগে আপনাদের এই বিষয়গুলো। এখন আমরা কি একটু কবিতা শুনতে পারি মাসুম ভাই আপনার? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, আর একটা আমি কবিতা অবশ্যই পড়বেন। হ্যাঁ, নিরঞ্জনটা অবশ্যই পড়বেন, আমি শুনতে চাই এটা। এখন না হোক, হ্যাঁ, আরো ওটা পরে। পরে পড়বো। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, ওটা নিয়ে ঠিক আছে। কথাও বলবো না, অসুবিধা নেই। আচ্ছা, আহ, আচ্ছা, ঠিক আছে। পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সন্ধ্যা ও প্রভাত। আচ্ছা। এখানে নামলো সন্ধ্যা, সূর্যদেব কোন দেশে, কোন সমুদ্র পারে তোমার প্রভাত। অন্ধকারে এখানে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা, বাসর ঘরের দ্বারের কাছে অবকুণ্ঠিত নববধূর মতো। কোনখানে ফুটলো ভোর, ভোর বেলাকার কনক চাপা, জাগলো কে, নিভিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দিন, ফেলে দিল রাত্রে গাঁথা সে উঠে ফুলের মালা। এখানে একে একে দরজায় আগল পড়ল, সেখানে জানালা গেল খুলে। এখানে নৌকো ঘাটে বাঁধা, মাঝি ঘুমিয়ে, সেখানে পালে লেগেছে হাওয়া। ওরা পান্থশালা থেকে বেরিয়ে পড়েছে, পূবের দিকে মুখ করে চলেছে। ওদের কপালে লেগেছে সকালের আলো, ওদের পাড়াড়ির কড়ি এখনো ফুরোয়নি। ওদের জন্য পথের ধারের জানলায় জানলায় কালো চোখের করুণ কামনা অনিমেষ চেয়ে আছে। রাস্তা ওদের সামনে নিমন্ত্রণের রাঙা চিঠি খুলে ধরল, বললে তোমাদের জন্য সব প্রস্তুত। ওদের হৃৎপিণ্ডের রক্তের তালে তালে জয় ভেরি বেজে উঠল। এখানে সবাই ধূসর আলোয় দিনের শেষ খেয়া পার হলো। পান্থশালার আঙিনায় এরা কাঁথা, কেউ বা একলা, কারো বা সঙ্গী ক্লান্ত। সামনের পথে কি আছে অন্ধকারে দেখা গেল না, পিছনের পথে কি ছিল কানে কানে বলা বলি করছিল। বলতে বলতে কথা বেঁধে যায়, তারপরে করে থাকে। তারপরে আঙিনা থেকে উপরে চেয়ে দেখে আকাশে উঠেছে সপ্তর্ষি। সূর্যদেব, তোমার বামে এই সন্ধ্যা, তোমার দক্ষিণে ওই প্রভাত, এদের তুমি মিলিয়ে দাও। এর ছায়া ওর আলোটিকে একবার কোলে তুলে নিয়ে চুম্বন করুন, আর এর পূরবী ওর বিভাসকে
আশীর্বাদ করে চলে যান। বাহ, ধন্যবাদ মাসুম ভাইকে। মাসুদ ভাই কি এই মুহূর্তে খুব মনে সুযোগ হয় নাই। মাসুদ ভাই মনে হয় একটু টেকনিক্যাল। আমরা এমনিতে নাজের একটু আলাপ আলোচনা শুনি, মানে নাজকে আমরা যখন দেখতাম, তারপরে হ্যাঁ স্বরকল্পনের কাজের ভিতরে ও থাকতে থাকতেই কেমন যেন করে হারিয়ে গেল কিনা জানি না। তারপরে আবার বাকশৈলী বা এ দিয়ে আবার চন্দনা আবার সক্রিয় হয়েছে, এটা স্বাগতম জানাই। মানে এখনকার সময় ওর কাজের ধরন এবং ধন্যবাদ মাসুম ভাই। ওর মানে যদি কোনো ধরনের ইয়ে থাকে, মানে যে কাজগুলো করার ব্যাপারে আগ্রহেতে, মানে কোনো ধরনের সামাজিক মানে দূরত্ব বা পারিবারিক দূরত্ব আছে কিনা, মানে এটা আমাদের, আমি এই কারণে জিজ্ঞেস করছি যে আমাদের দেশের ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে এটা হয়। মানে নাচ অনেক সম্ভাবনাময়ী একজন আবৃত্তি শিল্পী, মানে তার কাছ থেকে এটা জানতে চাই। মাসুম ভাই, আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, আরেকবার একটু কাইন্ডলি বলেন। মানে আমি বলছিলাম যে তুমি তো এক সময় খুব সম্ভাবনাময় এবং এখনো সম্ভাবনাময় একজন আবৃত্তি শিল্পী, অবশ্যই। আমরা যে সময়টাতে একসাথে কাজ করতাম টিসি অঙ্গনে, তুমি মাঝখানে আস্তে আস্তে অনেকটা কাজের ভিতরে ছিলে না অনেক দিন, সেই কাজ থেকে আবার সক্রিয়ভাবে এখন কাজ করছো, সেটার জন্য অভিনন্দন এবং শুভকামনা। এখন আমি একটু জানতে চাই যে সামাজিক দূরত্বকে পার করে বা পারিবারিক যে বিভিন্ন ধরনের টানাপোড়েন থাকে সেগুলোকে পার করে আবৃত্তিতে সক্রিয় হওয়াটাকে এখন কোন ধরনের বাধা মনে করছো কিনা, যেটা আসলে আমাদের বাংলাদেশের নারীদের ক্ষেত্রে অনেকটাই এই পুরুষ শাসিত সমাজে আমরা দেখি যে অনেকটা মানে আছে। সেখানে তোমার মন্তব্য বা কথা শুনতে চাই যে তুমি কিভাবে উত্তরণ করছো বা করবে। নাচ কি শোনা যাচ্ছে? নাচ আচ্ছা, এবং ওরা মাসুদ মনে হয় ভাই দুইজনই, হ্যাঁ হ্যাঁ, মাসুদ ভাইয়েরও একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, নাচ কি শুনতে পেয়েছিলে? বারবার মাসুম ভাইয়ের প্রশ্নটা শুনতে পাচ্ছি আচ্ছা, না, আমি শুনতে পাইনি যেটা মাসুম হচ্ছে, ভাই, দুঃখিত। আবারও দুঃখিত। এখন মাসুম ভাই, প্রশ্নটা ছিল এরকম যে তুমি দীর্ঘ সময় আহ, একটা সময় মাসুম ভাই দেখেছে যে তুমি একটা সময় খুব অ্যাক্টিভ ছিলে। মাসুম ভাই কি বলবেন এটা প্রশ্নটা, নাকি আমি হ্যাঁ, বলে ওই দেবো? যে একদিক ছিল হ্যাঁ, সেখানে, তারপরে ও এক রকমের করে আবার অনেক দূরে চলে গেল। আহ আহ, তারপরে আবার এখন কাজ করছে, সেজন্য অভিবাদন জানাই। এবং আমি যেটা মানে বাংলাদেশের মেয়েদের ক্ষেত্রে যেটা সমস্যা হয় সাংস্কৃতিক অঙ্গনে এসে, একটা সময় পারিবারিক বিভিন্ন টানাপোড়েনে তারা কাজ করতে পারে না। আমি যেটা বলতে চাচ্ছি যে নাচ কি এখন সমস্ত কিছু উত্তরণ করে আবারও সক্রিয়ভাবে আসছে, এবং দুই ধরনের মানে উত্তরণের জন্য যে যদি কোনো বাধা থাকে সেটা একদম আমরা এখানে আলাপ করতেই পারি। এই 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 বিষয়ে আর কি। ভালো প্রশ্ন করেছে। নাচ, উত্তর দাও। নাচ কি আবারও প্রবলেম টেকনিক্যাল? মাসুম ভাইয়ের প্রশ্ন কি শুনতে পেয়েছো? আমি প্রশ্নটার মূল বিষয়টা বুঝতে পেরেছি। মাসুম ভাই বলতে চাচ্ছে যে এই যে আমি যে বিচ্ছিন্ন হয়ে গেলাম আবৃত্তি অঙ্গন থেকে, আবার ফিরে আসলাম বাকশৈলীর মাধ্যমে, এটা জানতে চাচ্ছেন মাসুম ভাই? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক হ্যাঁ ওইটা না, এটা ফিরে আসা না ফিরা না, মানে এখনকার সময় পারিবারিক কোনো কারণে তোমার সামাজিক ইয়ের কারণে যেটা মেয়েদের অনেক সমস্যা হয়, সেটাকে উত্তরণ করে তুমি কি আবার মানে কোনো ধরনের বাধা আছে হ্যাঁ, কিনা বা ইয়ে ধন্যবাদ আছে মাসুম কিনা ভাই, সেটা। খুবই খুবই হ্যাঁ হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসুম ভাই। আমাদের নারী সাংস্কৃতিক কর্মী যারা, তাদের জন্য খুব চমৎকার একটা প্রশ্ন এটা। এটা আমি ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কিন্তু মানে আমার শিক্ষা জীবনের অধিকাংশ সময় আমি কাটিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। এর কারণ একটাই, আবৃত্তির প্রতি ভালোবাসা। তো সংগঠনকে নিয়ে মেতে থাকা, আবৃত্তিকে নিয়ে মেতে থাকা। তো শিক্ষা মানে আমরা যখন ছাত্র জীবন শেষ করার পরে কেরিয়ার, বিয়ে, নতুন আরেকটা পরিবেশে যাওয়া, ওখানে অ্যাডজাস্ট করা, তারপর সংগঠনকে সময় দেয়া, এই এই মানে আমি নির্দ্বিধায় বলতে চাই বা বলছি যে সংগঠনকে যতখানি সময় দেয়া দরকার ছিল অতখানি আসলে একটা পর্যায়ে দিতে পারিনি।
তো স্বাভাবিক সংগঠনের সাথে আবৃত্তির সাথে দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু মানসিক বা ভালোবাসার জায়গাটাতে এতটুকু ঘাটতি বা দূরত্ব কখনোই ছিল না। তো যেটা হয় যে নারী হিসেবে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন আসলেও হতে হয় আমাদেরকে। পরিবার থেকে সবসময় মানে খুব অ্যাপ্রিসিয়েট করে বলে না, কখনোই বলে না যে যাও ঠিক আছে শুক্রবার সারাদিন সংগঠনে সময় দিয়ে এসো। আমাদেরকে সবসময় এটা সংগ্রাম করেই করতে হয়েছে, এখনো করছি, তবে এখন সেই বাধাটা নেই, এখন দায় দায়িত্বের বাধা আছে, সেগুলোকে পাশ কাটিয়ে এখনো চেষ্টা করছি। এটার একটাই কারণ হচ্ছে ভালোবাসার টানটা। এই মানুষগুলো, আপনাদের মতন মানুষগুলো, এই অঙ্গন আবৃত্তি সবকিছু মিলিয়েই ছুটে আসা, আসলে মানে দূরে থাকা সম্ভব না, এতটুকু বুঝতে পারি না। আমি এখানে মাসুম ভাই, আমি নাজের এটা আমি বলি যে আমি নাজের যতটুকু আমি জানি যে নাজের জামাই লাবু ভাই এই ক্ষেত্রে প্রচন্ড আন্তরিক। মানে এই বেচারা আসলে মানে নাজকে আসলে প্রচুর সাপোর্ট দেয়। নাজের হাজবেন্ড একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, ও বুয়েটের স্টুডেন্ট, তাই না ছিল নাজ? সিভিল থেকে লাবু ভাই সিভিল থেকে আছে। তো লাবু ভাই দেখেছি যে নাচকে যথেষ্ট সাপোর্ট দেয়। আমরা যে মিটিং করছি বা নানা রকম সময় দিচ্ছি, লাবু ভাই তাকে নিয়ে আসে, ঘন্টার পর ঘন্টা বসে থাকে। এখনো টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখনো টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছে, বাচ্চাকে পাহারা দেয়। তো আমরা শেষ পর্যন্ত কাজ করেছি আমরা বাকশৈলী থেকে, যে এরকম কিছু বিশেষ কিছু জামাই অথবা দেখা যাচ্ছে যে কারো হয়তো বা মানে ওয়াইফ, হ্যাঁ, এরকম হয়তো সময় দিতে চায় বা সংগঠনে আসে বিভিন্ন অনুষ্ঠানে, আমরা তাদেরকে একটা বিশেষভাবে একটা সদস্য পদ তাদেরকে দিয়ে দেবো, এরকম চিন্তা প্লিজ। তো লাবু ভাই কিরকম আমরা অলরেডি দিয়েছি। তো এখন এখন মাসুম ভাই, আমি জানি যে মাসুদ ভাই তো মনে হচ্ছে যে এখন সংযুক্তি হতে পারছে না, নাকি সমস্যা? তো আপনার মেসেজ পাঠিয়েছে যে ওর ওখানে নেটের প্রবলেম হচ্ছে, ওই কারণে আবার ট্রাই করছে। আচ্ছা আচ্ছা। এইখানে আমি জানি যে নাজের হাজবেন্ড যেমন লাবু ভাই এরকম সাপোর্ট দিয়ে যায়, আমারও ঠিক এই প্রশ্নটা। আপনি তো আছেনই মাসুম ভাই, যে আবৃত্তি অঙ্গনে বিচরণ তো আছে আপনার। আমি জানি যে আপনার মানে আমাদের ভাবি, মানে আপনার মানে বাসার মানুষ, হ্যাঁ। তো ভাবিও জানি যে অনেক গুণের একজন মানুষ, গুণবতী, যতটুকু জানি চারুকলার স্টুডেন্ট ছিলেন। তো ভাবির প্রসঙ্গটা একটু জানতে চাই, আপনাকে কিভাবে আসলে সাপোর্ট দেয় বা কতটুকু সাপোর্ট দেয়? ভাবিকে একটু কম দেখি এই অঙ্গনে, কিন্তু তারপরেও আসলে মানে সাপোর্ট দেয় এইটা তো বলা যাবে না, এটা পারস্পরিক আসলে আমাদের বোঝাপড়ার বিষয় সবসময়, দাম্পত্য জীবনের বিষয়টা, যে আমাদের ঘর সংসার কেউ না কেউ তো একটা সামাল দেওয়ার বিষয় থাকে, কেউ এক বাইরে দেয় বেশি, কেউ একটু ঘরে বেশি দেয়। তো আমার সহধর্মিনী উনি আগে প্রথমে বিয়ের সময় আর তারও আগে থেকে বা বিয়ের কিছুদিন চাকরি করতো, শিক্ষকতা করতো, আর্ট টিচার ছিলেন বিভিন্ন স্কুলে, কয়েকটা স্কুলে, আনন্দাতে, পিটিআই এসব স্কুলে। তারপরে আমাদের যখন প্রথম সন্তান হয় তখন চাকরি ছেড়ে দেয়, তারপরে আর চাকরিতে ঢোকেনি। শুধু সেটা ওই সন্তানের প্রতি কর্তব্যের নিজের তাগিদ থেকে, মানে আমি জানি মানে সেটা মানে সে কয়েকবার চিন্তা করেছিল, আমিও বলেছিলাম যে চাকরি আবার করো, কিন্তু হয়ে ওঠেনি, ঘরের টানে সে এই সেবাটা করে যাচ্ছে। এবং যে সাপোর্টটা কথা আসলো আসলে মানে এটা আনবিলিভেবল, মানে যে মানে আমি যাই করি না কেন সেটাকে মানে সবসময় সহ্য করে গেছে। মানে এটা একটা বড় জিনিস, যে মানে সাপোর্টের চাইতেও বড় জিনিস। মানে আমি রাত বিরাত আমার চাকরির কারণে হোক আর সাংস্কৃতিক অঙ্গনের কারণে হোক, অনেকটাই ঘর থেকে আর কি বাইরেই বেশি সময়টা যায়। সেটাকে সহ্য করে যাওয়া একটা মানুষের জন্য এটা একটা মানে মানে এটা সাপোর্টের চাইতে বড় জিনিস। তো সেজন্য অবশ্যই মানে এটা অনেক ঘরে ঘরে বাংলাদেশের নারীরা সেটা করেন, যেটা আসলে মানে আমরা সংস্কৃতির অঙ্গনে মানুষেরা বড় বড় কথা বলি, হ্যাঁ, কিন্তু আমি কি আসলে মানে সেই নারী স্বাধীনতার জিনিসটাকে পূর্ণভাবে নিজেও বিশ্বাস করে ঘরের ভিতরে করছি?
সেটা মাঝে মাঝে নিজেকে মানে প্রশ্ন করি বা রাখি। তো আমি একটা জিনিসই বুঝি যে আমার মানে ওয়াইফ, ও যদি চায় সেটা যে কোনো কিছু করতে পারে, সেটা আমি মনের দিক থেকে বলি, হ্যাঁ, এবং চাইও। কিন্তু সেও আসলে এখন পুরোপুরি আসলে ঘরমুখী হয়ে গেছে। এটা এখন সেখান থেকে সরে আসবে কিনা আমি জানি না, ভবিষ্যতে বলবো। ঠিক তাই। মানে প্রসঙ্গগুলো বেশ ভালো উঠে আসছে। আমরা কি আবার কবিতায় যাব একটু, মাসুদ ভাই? নাচ, হ্যাঁ, নিশ্চয়ই। নাচ, নাচকে দিয়ে মাসুদ আমরা ভাই শুরু করি। মাসুদ ভাই যুক্ত হবে না? যুক্ত মাসুদ চেষ্টা ভাইকে যুক্ত করতেছে। করার চেষ্টা করি আমরা। তুমি একটা পড়ো, এর ভিতরে দেখি মাসুদ ভাই হ্যাঁ, পাওয়া যায় কিনা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, নারীর বিষয়টা যেহেতু উঠে আসলো, তো আহ, আমাদের সত্যিকার অর্থেই আমাদের সমাজে নারীরা এখনো তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, তাদের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে পারেনি। তো নারীদের অধিকার সুপ্রতিষ্ঠিত হোক, এইরকম একটি দাবির জায়গা থেকে আমি আবৃত্তি করছি কবি কৃষ্ণা বসুর কবিতা কন্যা ভ্রূণ। ভ্রূণ হত্যার দেশে এসেছি, হঠাৎ হঠাৎ শিশুকন্যা ভ্রূণগুলি খুন হয় নিখুঁত আঙুলে। সুসভ্যতা উঠে এসে প্রাণপণে টিপে ধরে অজাত কন্যার কচি টুটি। যে মুখ যে মুখ দুধের স্বাদ তখনো পাইনি, তার কচি মুখে তুমি গরল পড়েছ। সভ্যতা সভ্যতা অযত ধন্যবাদ তোমাকে। না গো, এই সকরুণ উপমহাদেশে নারী হয়ে মেয়ে হয়ে জন্মাবো না আর। মৃত্যুর চিকন ফাঁস করে নিতে আর তোমাদের হাতে। দেবী শব্দটির অর্থ অভিধানে পূজনীয়া, আর ব্যবহারে দাসী জেনেছ। এই ভণ্ড ভুল মাতৃতন্ত্রের স্বদেশে তন্ত্রাচারের নামে মাকেই সবচেয়ে বেশি হেলা হেলা ফেলা দিয়ে হেলা ফেলা দিয়ে গেছো সুসভ্যতা তুমি। না, না কোনো অভিমান নয়, অভিমান অতি মহার্ঘ সঞ্চয়। তাকে ভুল ব্যবহারে নষ্ট করা ঠিক নয়। কোনো রাগ নয়, অনুযোগ নয়, অভিযোগও নয়। প্রত্যাহার করে নিয়ে আজ সমস্ত দাবি। শুধু শুধু এক প্রার্থনা রেখে যাই মহাকালের নিকট। নারীহীন, মাতৃহীন, বান্ধবহীন, কন্যাহীন হয়ে বেঁচে থাকুক আমাদের আগামী প্রজাতি। ধন্যবাদ। ধন্যবাদ নাচকে। মাসুদ ভাই আসছে দেখছেন। আরে আমার জীবনে প্রথম বোধহয় এরকম নেটওয়ার্ক বিপর্যয়। আমি দেখলাম যে আপনি এত অসংখ্য লাইভ প্রোগ্রাম করছেন স্টেশন বাংলা, আজকে হয়েছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, অসংখ্য অনুষ্ঠানে যুক্ত থাকছে, কিন্তু আমি অবশ্য দেখিনি কখনো এরকম প্রবলেম করে। না, আজকেই করলাম এরকম। তো এইখানে মাসুদ ভাই, ওই যে মাঝখানে আপনার অনুপস্থিতিতে মাসুম ভাইয়ের সহধর্মিনী ভাবির কথা জানলাম। মাসুম ভাইয়েরও নাচের কাছে কিছু প্রশ্ন ছিল, যে নাচ দীর্ঘ সময় অনুপস্থিত ছিল, আবৃত্তি থেকে আবার যুক্ত হয়েছে, সাধুবাদ জানিয়েছে। নাচকেও কিভাবে সাপোর্ট দেয় পরিবার, সেটাও জানলাম। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যে আপনার সহধর্মিনী ভাবি আপনাকে কিভাবে সাপোর্ট দেয়, এবং আমরা যতটুকু জানি যে আমি নিজেও এটা পার্সেলে খেয়েছি অনলাইনে অর্ডার দিয়ে, ভাবির একটি রান্না বিষয়ে বেশ কিছু আইটেম, একটা রেসিপি একটা শুরু করেছে, মনির রান্নাঘর। মনির রান্নাঘর নামে ফ্রোজেন ফুড। আসলে এখান থেকে মূলত রুটি, মানে ফ্রোজেন রুটি, তারপরে ফ্রোজেন পরাটা, ঝাল পরাটা, তারপরে চিকেন সমুচা, সিঙ্গারা, আলু সিঙ্গারা, কলিজা সিঙ্গারা, চিকেন ভেজিটেবল রোল, এরকম জাতীয় জিনিসপত্র আসলে করে। এবং মোটামুটি এই করোনা কালেই শুরু করেছে, আসলে খুব বেশি দিন আগে শুরু করে নাই, আসলে করোনা কালেই শুরু করেছে। খারাপ না,
চলছে আর কি, না সপ্তাহে দুই আমি তিনটা করে অর্ডার আছে আর কি। আর যেটা হয় যে না, আমরা যে ধরনের কাজে সম্পৃক্ত, যেটা বলছিলি যে পরিবারের সহায়তা, হ্যাঁ, আমি আমি একদম সেই ছোটবেলা থেকেই আসলে আমি আমার পরিবারের পুরোপুরি সমর্থন পেয়েছি আমার সাংস্কৃতিক কার্যক্রমে, কর্মকাণ্ডে। কারণ আমি ছোটবেলায় একদম যখন ওই যে মাসুম বলছিল যে আমরা শিশু সংগঠন করতাম, আমার বয়স 3-4 বছর বয়স থেকে আমি খেলাঘরে যাওয়া শুরু করছি। হ্যাঁ, তো আমার বড় বোনদের কোলে চড়েই আমি খেলাঘরে যেতাম। তো সেখান থেকে শুরু করে তারপরে যখন একটু বড় হলাম, প্রাতিষ্ঠানিকভাবে ওই যে মাসুম আর আমি একই সময়ে আবৃত্তি শিখতে শুরু করলাম। কিন্তু ছোটবেলা থেকে আবৃত্তি চর্চাটা খেলাঘরে ছিল, তখনই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছি, কিন্তু তখনও পর্যন্ত আবৃত্তি কি এটা বুঝতাম না। তারপরে যখন শেখা শুরু করলাম তখন আমি কত 8 পড়ি বোধ হয়, মাসুম বোধ হয় 7-এ পড়ে, বা আমি 8 বা এরকমই। জেলা স্কুলের সামনেই ছিল তখন বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল জেলা শাখার পিঠে, ওখানে আমাদের শিক্ষক ছিলেন মীর মুস্তফা আলী শ্রদ্ধেয়। মাসুম বললো যে হ্যাঁ, বছর 2 আগে উনি প্রয়াত হয়েছেন, তো তার কাছে আমরা শিখতাম। তারপরে তো ঢাকায় আসার পর, এরপরে আমি যখন মেট্রিক পরীক্ষা দিলাম, মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে আমি যুক্ত হয়ে গেলাম খেলাঘরের পাশাপাশি, আমি যুক্ত হয়ে গেলাম থিয়েটার করার। বাংলাদেশ গ্রাম থিয়েটারের একটি সংগঠন তখন বরিশালে হলো, বরিশাল থিয়েটার নামে। তো বরিশাল থিয়েটারে আমি কাজ করা শুরু করলাম, এবং সে কি উন্মাদনা, থিয়েটার করে দেশ, থিয়েটার তখনকার দিনে নাটকের স্লোগানই ছিল নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার। তো যেহেতু আমি কখনো সক্রিয় ছাত্র রাজনীতি করিনি, আমার কাছে মনে হয়েছিল যে আমার সাংস্কৃতিক কর্মকাণ্ডই আমার রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়। এবং সত্যি কথা বলতে যে বিশ্বাস করি এখনো পর্যন্ত যে সাম্যবাদী রাজনীতি বা সমাজতান্ত্রিক চেতনাতেই বিশ্বাস করি। তো যেহেতু সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে আমার সেটা সাংস্কৃতিক কর্মকাণ্ডের দিয়ে আমার রাজনৈতিক কর্মকাণ্ডটি হতো, আমার চাহিদা পূরণ হতো, ফলে আমার কখনো ছাত্র রাজনীতির সাথে যুক্ত হওয়া হয়নি। কিন্তু ছাত্র রাজনীতির সাথে তখনকার আমার বরিশাল শহরে আমাদের বন্ধুরা যারা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিল, প্রগতিশীল ছাত্র আন্দোলন বলি, তারপরে বাংলাদেশ বামপন্থী ছাত্র সংগঠন বলি, এবং ছাত্রলীগ বলি, ইভেন ছাত্র দলেরও কিছু বন্ধু বান্ধব আমাদের ছিল যারা মানসিকভাবে অতটা কট্টর না, এরকম বন্ধু বান্ধব আমাদের ছিল, যাদের সাথে এখনো আমাদের সেই বন্ধুত্বটা রয়ে গেছে। আর যেহেতু মূলত বন্ধু বান্ধব যারা রাজনীতি করতো, তারা হয় কেউ কিছু লোক করতো ছাত্র ইউনিয়ন বা জাসদ ছাত্রলীগ, আর হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ, তখন ছিল জাতীয় ছাত্রলীগ এবং বাংলাদেশ ছাত্রলীগ, এর মধ্যেই ছিল। আমাদের কর্মকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যেহেতু পরিপূরক সাংস্কৃতিক কর্মকাণ্ড, আমার কাছে মনে হয়েছে যে আমি যে কথাটা বলতে চাই, রাজনৈতিক ভাবে আমার যে চেতনা, আমার যে রাজনৈতিক মূল্যবোধ, সেটি আমার সংস্কৃতি কার্যক্রমের মধ্যে দিয়ে হচ্ছে, এবং সেটা আমি এখনো সেটাই বিশ্বাস করি। আমি যে কাজ করি, আমি যে সংগঠন করি বা সংগঠন চর্চা করি, এখনো যে আবৃত্তি চর্চা করি, টিটো জানে খুব ক্ষীণভাবে যুক্ত এখনো নাটকের সাথে, কিন্তু সেটাও আমার যুক্ততা হচ্ছে আমার কিন্তু রাজনৈতিক বিশ্বাস থেকেই। আমি যে রাজনৈতিক ধারায় বিশ্বাস করি, আমি যে রাজনৈতিক চেতনায় বিশ্বাস করি, সেটাই আমি আমার সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমি সেই ধারা বা সেই বিষয়টা কি বাস্তবায়িত করা বা হোক, বাংলাদেশে বাস্তবায়িত হোক, সেটা যেন সেইটাই আমার আসলে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য। তো এটাই আমার কাছে মনে হয়, এই আর কি। আর হ্যাঁ, আমার পরিবার বরাবরই এখনো পর্যন্ত আমাকে আমার সাংস্কৃতিক কর্মকাণ্ড বা আমি যে কাজগুলি করি, এই কাজে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে। আমার বাবা মা, আমার বোনরা, আমার বড় বোন, বিশেষ করে আমার স্ত্রী, আমার বাবা মা এবং স্ত্রীর পাশাপাশি আমাকে বলতে হবে আমার বড় বোনের কথা। মাসুম জানে যে আমার বড় বোন কিন্তু হচ্ছে আমার মেন্টর। হ্যাঁ, এবং আমার বড় বোনের সবচেয়ে বিষয়টা হচ্ছে আমার এই যে আমি সংস্কৃতি করলাম, সংস্কৃতি কর্মকাণ্ডের সাথে যুক্ত হলাম, এর পেছনে সবচেয়ে যেই মানুষটার ত্যাগ এবং তিতিক্ষা এবং আকাঙ্ক্ষা যার সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আমার বড় বোন। এবং তার কারণেই আসলে আমার যতটুকু আমি আজকে সংস্কৃতি অঙ্গনে পরিচিতি হোক বা যাই হোক, তার নিরবিচ্ছিন্ন পৃষ্ঠপোষকতা বা তার
প্রচ্ছন্ন সহযোগিতা এবং আহ, সহমর্মিতা না থাকলে আমি আসলে করতে পারতাম বলে মনে হয় না। এমনও দিন গেছে যে আমি আর আমার বড় বোন ঢাকা শহরে থাকি, দুই ভাই বোন তখন থাকতাম, এটা 90 দশকের কথা, মাসুম জানে, যে আমি হয়তো রাত 12টা 1টা বেজে গেছে, আমি বাড়িতে ফিরি নাই, এই সংস্কৃতি করে বেড়াচ্ছি। আমার বড় বোন অফিস থেকে ফিরে নিজের বাজার করে রান্না টান্না করে আমি যাওয়া পর্যন্ত, বাসায় ফেরা পর্যন্ত সে বসে আছে, আমি না যাওয়া পর্যন্ত সে একা খেত না, খায়নি। তো বিষয়টা হচ্ছে এরকম। তো তো আমার পরিবারের কাছ থেকে আমি আসলে বেশি পেয়েছি। বলো। না, আপার প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা রইলো। আর এই আমার বড় বোন বিষয়ে আমার সাথেই থাকেন, আমরা একসাথেই থাকি। হ্যাঁ, আমরা একসাথেই থাকি। তো এখনো ওনার স্নেহের ছায়ায় আমি আসলে আছি। আচ্ছা, তো আপার প্রতি আমাদের শ্রদ্ধা রইলো মাসুদ ভাই। আর আরেকটা বিষয় যে এই বিষয় থেকে আমি একটু ভাবিকে আমি বলে রাখি যে আমি যে খাবারটা নিয়ে আসছিলাম ওটা সমুচা ছিল, তো আমার কাছে খুব ভালো লেগেছে, সত্যি ভালো লেগেছে। যে ভাবির উৎসাহ দেবার জন্য আমি বলছি না, ভাবির অন্যান্য খাবারগুলো আমি আসলে অর্ডার করবো দফায় দফায়। খাবারগুলো আমি এখানে যারা আছেন তারাও আমার মনে হয় যে নিয়ে দেখতে পারেন যে আসলে খাবারগুলো খুব টেস্টি। এখন আমরা একটু কবিতায় যাই, একটু মাসুদ ভাইয়ের কবিতা শোনা হয়নি এখনো। মাসুদ ভাই একটু কবিতা, আর আমরা দেখছি যে অনেকেই কমেন্টস করছে, আমরা আসলে ওইটাও বোধহয় একটু শোনা দরকার, যারা আমাদের দর্শক সারিতে মানে দর্শক যারা আছেন আর কি, আমাদের শ্রদ্ধেয়। তো এরকম এনামুল হক বাবু ভাই, বাবু ভাই এটা শুরুর দিকে লিখেছিল, হয়তো চলে গেছে কমেন্টসটা। বাবু ভাই লিখেছিল যে আমি প্রথমেই একটু বেশ পরিবেশটা ভারী আবেগ তাড়িত। হ্যাঁ, আমাদের স্বজনদের কথা যখন আসলো, স্বজনদের বিয়োগের কথা যখন আসলো আমাদের সেই সময়, আসলে সেটা আমাদের জন্য খুবই ছিল। আমিও খুব আবেগতাড়িত হয়ে পড়েছিলাম এবং আমার কণ্ঠ একদম আটকে গিয়েছিল, কথা বলতে আমার কষ্ট হচ্ছিল। তো আমি সংবরণ করেছি অনেক কষ্টে সেই আবেগটা। বাবু ভাইয়ের ইয়েটা আসছে, ওইটা লেখা আছে যে আমি শুরুতেই বিষণ্ণতায় ভরিয়ে দিলে টিটু। হ্যাঁ, আছি শুরুতেই বিষণ্ণতায় ভরিয়ে দিলে টিটু, তারা আমাদের ভুবনে তারা হয়েই থাকবে, নিশাত অনেক উচ্চতার মানুষ। বাবু ভাইকে ধন্যবাদ সাথে থাকবার জন্য। এরপরের কমেন্টস হচ্ছে ফাতেমা তুজ জহুরা, যতদিন স্রোত থাকবে তারা ভাই থাকবেন। আপনাদের মনে হয় সদস্য হবে? হ্যাঁ, আমাদের সদস্য এখন সুইডেনে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে রহমান আদি, আমাদের বাকশৈলীর, সবাইকে দেখে ভালো লাগছে। আদিকে ধন্যবাদ সাথে থাকবার জন্য। সেলিম রেজা সাগর, শ্রদ্ধেয় মাসুম ভাই, মাসুদ ভাই সহ সকলকে শুভেচ্ছা। ধন্যবাদ সাগরকে। এরপরে শামিমা চন্দ্রা, আপনাদের স্রোতের আপা, চমৎকার আয়োজন। এরপরে নাজমুল হাসান তরুণ, আমার বন্ধু তরুণ, আমার সব প্রিয় মানুষগুলো, পুরোটা দেখার ইচ্ছা ছিল কিন্তু আমি তো বাইরে। ধন্যবাদ তরুণকে। এরপরে তৌফিক রহমান, আপনাদের আমাদেরও সহযাত্রী ছিল। হ্যাঁ, ও কালকে আমাকে বলছিল, হ্যাঁ আমি ও কমেন্টস লিখছিল এগুলো দেখে, আমি বললাম যে তোরা রৌনকের শিডিউল একটা চাই, তোদের বন্ধু তো কোয়েল আছে, হ্যাঁ, তো ওদের শিডিউলটা এখনো পাচ্ছি না। তো আপনাদের কথা বললো যে এই অনুষ্ঠানটা দেখতে হবে আমার, আমি তো লাইভ ওইরকম দেখি না, আমি এটা মিস করবো না। তো এরপরে লিখেছে তৌফিক রহমান, প্রিয় মানুষগুলো একসাথে পেয়ে ভালো লাগছে। তৌফিককে ধন্যবাদ। তৌফিকের প্রসঙ্গটা একটু বলেই নেই। হ্যাঁ, আপনাদের দলের, হ্যাঁ, ও মূলত এই আয়োজনটা সে আমাকে আর ছাড়লো না, ও আমাকে বললো যে টিটু ভাই কিছু অনুষ্ঠান একটু সঞ্চালনার দায়িত্ব আপনাকে করে দিতেই হবে, মানে একেবারে জোকের মতো লেগেছিল। বাকশৈলী থেকেও আমাকে অনেকে তাগাদা দিয়েছে, নাচ থেকে শুরু করে সবাই, আলম ভাই বা আশরাফ, আরো যারা আছেন, প্রদীপ, তো আসলে হৃদয়,
তো ওদেরকে আমি বলছিলাম যে আসলে আমাদের মানে লাইভে আসবো, সেরকম যদি মানে প্রোগ্রাম আমরা না করতে পারি তো বিষয়টা আরো খারাপ হয়ে যায়। তো আমি দেখছি যে আমাদের পার্টনার আসলে অসংখ্য আছে, তো তাদেরকেও দফায় দফায় নিয়ে আসবো। আমি হয়তো এই সপ্তাহ এই শুক্রবারের বাইরে আরেকটি প্রোগ্রাম হাতে নিতে হবে, আসলে গেস্টের লিস্ট অনেক দীর্ঘ হচ্ছে আর কি। তো এই জায়গাটা থেকে তারপরে দেখছি যে প্রিয় মানুষগুলো মঈন লিখছে, আমাদের বাকশালী সভাপতি, আমাদের সবারই প্রিয় মঈন, সবাইকে শুভেচ্ছা জানিয়েছে। এরপরে লিখেছে না নাজিউ নাজিমুল নাজিরুল ইসলাম ইসলাম কাঞ্চন। নাজির ও নাজিরুল ইসলাম, হ্যাঁ হ্যাঁ এও হ্যাঁ, আমাদের স্রোতেরই কাঞ্চন, সদস্য। তাই না? উনি কি দেশের বাইরে থাকেন? না না, ও ঢাকায় থাকে। আচ্ছা, উনি লিখেছে। স্রোতেরই সদস্য। আচ্ছা না, ও লিখেছে যে আমি আর আচ্ছা, সেজান ভাই ছিলাম মঞ্জু ভাইয়ের পাঠশালার প্রথম হাতে খড়ি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তারপরে ও আচ্ছা আচ্ছা। স্রোতের সাথে যুক্ত হয়েছিল। হুম হুম হুম। এরপরে মঈন আবারও লিখেছে, মাসুদ ভাই আমার সাথে আমার কাছে ভালো লাগতো স্রোত, হ্যাঁ স্রোত আর আমার কাছে ভালো বৈকুণ্ঠের দল লাগতো দুটি। স্রোত আর বৈকুণ্ঠের দল দুটির তরুণদের আড্ডা। আচ্ছা আচ্ছা। এরপরে আরো কে লিখেছে, নাজাপু আপনাকে অনেক ভালোবাসা। স্বর্ণা লিখেছে, আমাদের স্বর্ণা অসুস্থ, হ্যাঁ আমাদের বাকশুলির স্বর্ণা, ও বেশ গুরুতর একটা মানে অপারেশন হয়েছে, ওর জন্য দোয়া রইলো। এরপরে শুভকামনা মাহাতাব সোহেল ভাইয়ের সাথেও সোহেল কথা ভাই। হচ্ছে। সোহেল ভাই, হ্যাঁ আমেরিকায় স্রোতের সাবেক সভাপতি আমাদের প্রিয় সোহেল ভাই শান্তাপাকেও একদিন নিয়ে আসবো, সোহেল ভাইয়ের সাথে কথা হয়েছে। তো শান্তাপা করোনাকালীন সময় একটু মানসিক ভাবে এখনো ঠিক হতে পারেনি, তো আমাকে একটু সময় দাও। তো আশা করি তারা আসবে। বাইরে থেকে রিপন ভাই, লিমিয়া, তারাও আসবে আশা করি, সবার সাথে যোগাযোগ হচ্ছে। এদিকে যারা আমাদের দূরে আছে, মজুমদার, জুয়েল সহ আরো যারা নিপুণ, এরকম দফায় দফায় আপনাদের জেনারেশন অনেকেই আসবে। এরপরে আব্দুর রহমান রিমন, আপনাদের রিমন খুব প্রিয় আনিসুর একজন, রহমান। এবং আনিসুর রহমান। আমি একটু ছোট দেখি তো মুশকিল আছে আমাকে বিষয়গুলি করবে। আচ্ছা, তো সবাই বলে হ্যাঁ হ্যাঁ, এভাবে সবার সব কমেন্ট কি পড়ার দরকার আছে? দরকার নেই। না, পড়ার দরকার নেই, আমার মনে হয় দরকার নেই। এখানে আরেকজন লিখেছে, আমাদের এই সদস্য একজন খুব সুন্দর আপু, রোমা লিখেছে। মাহফুজ রিজভী আছে, অনেক স্মৃতি মনে পড়ে গেল, সুন্দর আয়োজন, ধন্যবাদ ও শুভকামনা। রিজভী, আপনাকেও একদিন নিয়ে আসবো, আপনি থাকবেন। উম এই তো মোটামুটি। আমরা এখন তাহলে কবিতায় আবার যাই না? মাসুম ভাইয়ের কবিতাটা শুনি। মাসুদ ভাইয়ের কবিতা শোনা হয়নি। ও মাসুদ ভাই, সরি, হ্যাঁ মাসুদ ভাই। আসলে আজকে যে পরিবেশের মধ্যে আমরা ঢুকেছি, এখানে কবিতা ঠিক যাবে না, তাও আমি একটা ছোট্ট কবিতা এখন পড়ি। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি থেকে। আমরা এত যে আলাপ করলাম, এত মানুষের কথা বললাম, তারই একটা প্রকাশ। কিভাবে মানুষগুলি আমাদেরই হলো। কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। পুরনো আবাস ছেড়ে যাই যবে, মনে ভেবে মরি কি জানি কি হবে। নূতনের মাঝে তুমি পুরাতন, সে কথা যে ভুলে যাই। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। জীবনে মরণে নিখিল ভুবনে, যখনই যেখানে লবে, চিরজনমের পরিচিত ওহে, তুমিই চেনাবে সবে। তোমারে জানিলে নাহি কেহ পর, নাহি কোনো মানা, নাহি কোনো ডর। সবারে মিলায়ে তুমি জাগিতেছ, দেখা যেন সদা পাই। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। বাহ, বাহ, চমৎকার। তো আমরা একটু কবিতার মধ্যেই যাই, একটু কবিতা শুনে, অনেক কথা হলো। মাসুম ভাইয়ের কবিতা এখন মাসুম ভাই এটা একটু নিরঞ্জন একটা পড়ার একটা কথা একটা মাসুদ আবৃত্তি ভাই। করছি। হ্যাঁ আমাদের বড় ভাই বন্ধু আর কি, সাদিকুর রহমান পরাগ ভাই, পিএসসি পরাগ ভাই। আমলের অনেক পরিচিত মুখ এবং হুম এখনকার সময় হুম মিডিয়াতে কাজ করছেন। পরাগ ভাই মানে আহ, কবিতা, ওনার কবিতা গ্রন্থ শব্দের ইচ্ছে ঘড়ি থেকে একটি হুম কবিতা পড়ছি, ইউনাইটেড নেশনস কাবাব ফ্যাক্টরি। এই কবিতাটার সাথে আমরা
সময়কে এই সময়টা ঠিক না, তারও আগে বা এই পৃথিবীতে মানুষের যে অস্থিরতা, মানুষ যে কত রকম আমরা খারাপ হতে পারি, সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে উনি তুলে ধরেছেন। তো কবিতাটা পড়ছি। সুধী মণ্ডলী, আমাদের এই অভিনব ইউনাইটেড নেশনস কাবাব ফ্যাক্টরিতে স্বাগত। মৃত্যু যেহেতু অনিবার্য, তাই মৃত্যুই হোক উপভোগ্য, এই ব্রত নিয়েই আমাদের যাত্রা। আমরাই দিচ্ছি একঘেয়ে জীবনের বৈচিত্র্যের স্বাদ, কাবাবের নানা ভেরিয়েশন, এক্সক্লুসিভ কালেকশন, থ্রিলিং টাচ, আর এজন্য আমাদের খ্যাতি বিশ্বজুড়ে। এই ফ্যাক্টরিতেই আপনি পাবেন সব বয়সের, সব পেশার মানুষের আর্তনাদ মাখা কাবাব। ট্রেনে, বাসে, ট্রাকে, গাড়িতে, রিক্সা, বেবিতে সরাসরি ঝলসানো নারী, শিশু, বৃদ্ধ, যুবা, রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, গার্মেন্টস শ্রমিক, বাস ড্রাইভার, রিক্সা চালক, দিনমজুর। গ্রিলড, পান, বোনলেস, শিক, বটি, যেভাবে চান সেইভাবেই পাবেন। মেডিকেলের বার্ন ইউনিট থেকেও সরাসরি এখানে সাপ্লাই আসে, সরবরাহ নিশ্চিত। রাজনৈতিক দলের সঙ্গেও রয়েছে আমাদের চুক্তি, সুযোগ পেলেই তারা ঝলসে দেয় আগুনে। যত বেশি বর্বরতা, তত বেশি কাটতি, যত বেশি নির্মমতা, তত বেশি মাতামাতি, যত বেশি মিডিয়া হইচই, তত বেশি দাম। এক্সক্লুসিভ হলে তো কথাই নেই, ভাইরাল মার্কেটিং এর যুগে তো তরতর করে বেড়ে যায়। দেশীয় সংখ্যালঘুরও কাটতি আছে, এমনও কাস্টমার আছে সংখ্যালঘু আইটেম ছাড়া কিছুই চলে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী যা চান সবই আমরা দিতে পারি। স্পেশাল কালেকশনও আছে বিদেশি, দাম একটু বেশি পড়ে। গাজা উপত্যকার শিশুদের বেশ ডিমান্ড। ইরাক, সিরিয়া, আফগানিস্তান তো চলছেই, সোমালিয়া, ইথিওপিয়া, আফ্রিকার জাতিগত দাঙ্গারও কাটতি রমরমা। সম্মানিত বন্ধুরা, আপনার জন্য আমাদের যে কোনো আইটেমের সাথেই থাকছে এক্সক্লুসিভ কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস। স্বজন হারানো এক গ্লাস চিল্ড চোখের জল। বাহ, বাহ, খুবই প্রিয়, আমার খুব প্রিয় কবিতা এটা, খুবই প্রিয় কবিতা। কি আছো? টিটু টিটু বোধহয় বের হয়ে গেল। আচ্ছা, টিটু কানেকশন আসতে আসতে আবার আমরা নিজেরাই আলাপ করি। না যে মানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তুমি কাজ করছো তো, না? জি। ওখানে কি মানে আবৃত্তি বা সাংস্কৃতিক চর্চা কেমন হচ্ছে? ওখানে আবৃত্তি সংগঠন আছে, নাটকের সংগঠনও আছে, কিন্তু যেহেতু একটু মানে উত্তরবঙ্গে বিশ্ববিদ্যালয়টি, তো পুরোপুরি সুযোগ সুবিধা তারা পায় না। যেমন আমাদের কেন্দ্রের অনেক আবৃত্তি শিল্পীদের তারা আসলে চায়, কিন্তু হয়তো বা দূরত্বের কারণে সবসময় সবাই যেতে পারেন না। আমার ছাত্রছাত্রীদের মধ্যেই দেখেছি শিমুল মুস্তাফা, শিমুলদার জন্য তাদের অনেক হাহাকার। তো মানে আমাদের এই কেন্দ্রের মানুষগুলোকে মোটামুটি সবাইকেই চেনে এবং চায় যে এই মানুষগুলোর সংস্পর্শে এসে আবৃত্তি শুনতে, শিখতে। এই আগ্রহটা আমি আমার বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদের যে সংগঠনটি, সেখানে গিয়ে দেখেছি ওদের মধ্যে এই আগ্রহটা। না সেটাই, মানে এটা এই আগ্রহটা আছে এবং আমাদের মানে যারা মানে এই যে অগ্রজ, যাদের খুব জনপ্রিয়তা বেশি, নিশ্চয়ই তারাও সুযোগ পেলে পরবর্তী সময় নিশ্চয়ই যাবে। সেই ব্যাপারে যদি কখনো কোনো সাহায্য দরকার পড়ে, মাসুদ বা আমরা তো সবসময় আছি, যোগাযোগ করবে। যে কোনো অগ্রজ শিল্পীকে যদি নিয়ে যেতে হয়, সেই ব্যাপারে যদি যোগাযোগের কাজে লাগে আমরা সেটা আমরা নিশ্চয়ই করবো। মাসুদ ভাই যেহেতু আবৃত্তি সমন্বয় পরিষদে আছে, মাসুদ ভাইকেই জানালাম। ঠিক আছে, সমস্যা নেই, আমার দিক থেকে যতখানি সহযোগিতা করা সম্ভব আমি করব, সেটা সমস্যা নেই, কোনো মানে সমস্যা এটাই হচ্ছে কি যে আবৃত্তির প্রান্তিক লেভেলে আবৃত্তি, আমরা বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ তো কাজ করছি। তোমাদের মধ্যে যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কর্মের কারণে বা যে কারণেই হোক, তারা ও একটা অবদান রাখতে পারছে আর কি এই যোগাযোগ স্থাপনের জায়গায় এবং আবৃত্তি শিল্পের চর্চার জায়গায়। তো আমরা মাসুদের আরেকটা কবিতা শুনি। হ্যাঁ, মাসুদের আরেকটা কবিতা শুনি টিটু আসতে আসতে।
আচ্ছা, আমি এবারে হ্যাঁ, পড়ছি আমারও এখানে একটু যান্ত্রিক ওয়াইফাই আমাদের প্রবলেম হচ্ছিল। অগ্রজ আবৃত্তি আমার শিল্পী। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে টিটু। পাচ্ছি। হ্যাঁ, মাসুদ কবিতা পড়বে এখন, একটু আমরা কবিতাটা শুনে আসি। আমার খুবই প্রিয় এবং প্রিয় মানুষ অগ্রজ আবৃত্তি শিল্পী আশরাফুল আলম, শব্দ সৈনিক হ্যাঁ, মুক্তিযোদ্ধা আশরাফ ভাইয়ের লেখা একটি হ্যাঁ, কবিতা পড়তে চাই। হ্যাঁ, 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 পড়ছি আমি এটা। হ্যাঁ, জি। নিশ্চয়, একেবারে। অলৌকিক এক ঘোড়ার পিঠে ছুটছে ঘোড়া, উড়ছে ঘোড়া, ঘোড়ার খুরে লাগানো এক অগ্নিনাল, ছুটছে যেন উঠছে সে, হাজার বছর ছুটছে সে। আগুন লাগা মস্ত দুপুর একলহমায় পথ ছেড়ে যায়, ছুটন্ত তার পায়ের তলে অগ্নিগোলক জ্বলছে দেখে, অলৌকিক এক ঘোড়ার পিঠে সব্যসাচী ডাক দিয়ে যায়, জাগো বাহে কণ্ঠে সবাই। লৌকিক সব লোকালয়ে ঘুমিয়ে থাকা মানুষগুলো ডাকের টানে আলোর টানে উঠে আসে স্রোতের মতো, ঘোড়ার দিকে ছুটছে তারা, ছুটছে ঘোড়া হাজার বছর, মাথার উপর উঠছে দেখো চর্যাপদের পাণ্ডুলিপি, ইতিহাসের সঠিক পথে দুরন্ত এক সব্যসাচী, লাগামহীন হাতের মুঠোয় কেশরগুলো জাপটে ধরা, অনাচারে অত্যাচারে নষ্ট সময় পুড়িয়ে দিয়ে ছুটছে ঘোড়া, ঘোড়ার পিঠে সব্যসাচী ডাক দিয়ে যায়, জাগো বাহে কণ্ঠে সবাই। 52তে গুলির শব্দ, পথের উপর রক্ত ঝরে, তখন থেকে বুকের ভেতর বর্ণমালার আগুন জ্বলে, সেই আগুনে ছুটছে ঘোড়া সঠিক পথে সঠিক মাপে। 7 মার্চের শব্দেরা সব যুদ্ধে যাওয়ার ডাক দিয়ে যায়, শব্দগুলো জ্বলছে হাওয়ায় অনন্ত এক আলোর মতো, সেই আলো তো স্বাধীনতা, সেই আলো তো মুক্তিযুদ্ধ, সেই আলোতে বিজয় আসে, জাগো বাহে কণ্ঠে সবাই সব্যসাচীর কণ্ঠে ভাসে। ও আকবর, হে আকবর, রক্তে সবার আগুন জ্বলে, বিজয় এবং স্বাধীনতার চিহ্নগুলো ধ্বংস করার অপচ্ছায়া, উগ্রবাদার সাম্প্রদায়িক রাহুল ঘাস গোড়ার খুঁড়ে অগ্নিনালে যাচ্ছে পুড়ে, অন্ধকার পুড়িয়ে দিয়ে ছুটছে ঘোড়া, পেরিয়ে গ্রাম পেরিয়ে নদী লোকালয়ের পথ পেরিয়ে ছুটছে ঘোড়া অনন্তকাল, ঘোড়ার পিঠে সব্যসাচী আজও দেখো ডাক দিয়ে যায়, হাঁক দিয়ে যায়, জাগো বাহে কণ্ঠে সবাই। টিটু মনে হয় আবারও বিযুক্ত আছে। আবারও টিটু ভাই হ্যাঁ, বিচ্ছিন্ন। হ্যাঁ, আমরা এবার নাজের একটা কবিতা শুনি আবার। নাজ পড়ো। আবার মাসুদ ভাই, আমি 2টা পড়ে ফেলেছি অবশ্য। আচ্ছা, 12ই ভাদ্র কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী, আমাদের জাতীয় কবি, আমার অত্যন্ত প্রিয় একজন কবি, তার মৃত্যুবার্ষিকী গেল। তো কাজী নজরুল ইসলামকে নিয়ে হুমায়ুন আজাদ একটি কবিতা লিখেছিলেন, তোমাকে ফটোগ্রাফ। আমি এখন সেই কবিতাটি আবৃত্তি করছি। তোমার বেশ কিছু ফটোগ্রাফ বাল্যকাল থেকেই দেখে আসছি, পাঠ্যপুস্তকে, দেয়ালপঞ্জিতে, 11ই জ্যৈষ্ঠের ক্রোড়পত্রে, দেয়ালে, ড্রয়িং রুমে, এখানে সেখানে। ছবিগুলো দেখে বোঝা যায় পোজ দিতে ভঙ্গিতে একটু নকল করে ক্যামেরার সামনে দাঁড়াতে তুমিও চমৎকার দক্ষ হয়ে উঠেছিলে। একটি ছবিতে চোখ বুজে কৃষ্ণের মতোই ঠোঁটের একটু নিচে ধরে আছো বাঁশির ওষ্ঠ। এবার মনে হয় নাজেরও প্রবলেম হচ্ছে মনে হয়। আমরা নাজের কে রেখে আমরা দুজন কবিতা পড়ি। পড়ি। হ্যাঁ, পড়তি মাসুম পড়। হ্যাঁ, তারপর আমি যারা শুনছেন বা দেখছেন তাদের শ্রদ্ধা এবং জানিয়ে, আমাদের এই বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100 জন্মশতবর্ষ পালিত হচ্ছে।
তার প্রতি শ্রদ্ধা জানিয়ে কবি কামাল চৌধুরীর কবিতা ৩২ নম্বর আবৃত্তি করছি। এই বাড়িটা জাতির পিতা, এই বাড়িটা সবার, এই বাড়িটা মুজিবে নামে পলাশ রক্তজল, এই বাড়িটা অশ্রুলেখা শোকের আগস্ট মাস, এই বাড়িটা পিতৃভূমির কান্না দীর্ঘশ্বাস, এই বাড়িটা পদ্মা মেঘনা মধুমতির জল, এই বাড়িতে চিরকালের সাহস অবিচল, মুক্তিদাতা উন্নতশীল দীর্ঘদেহী ভোর, এই বাড়িটা অন্ধকারে তারায় কুণ্ঠ, এই বাড়িটা ৭১ মুক্ত নীলাকাশ, হত্যাকারী শত্রু সেনা রাজাকারের ত্রাস, এই বাড়িটা সাহস দিলে আমরা জেগে থাকি, বাংলা মায়ের রক্ত শপথ হাত উঁচিয়ে রাখি, এই বাড়িটা হাজার বছর পলি মাটির পথে লাল সবুজে মহিমাময় আত্মত্যাগী রোদে, এই বাড়িটা ধুলো কাদা বৃষ্টি ভেজা মাটি, মহাকালের বটের ছায়ায় আমরা সবাই হাঁটি, এই বাড়িতে মুজিব আছেন জাতির বাতি ঘর, রবি ঠাকুর নজরুল তার প্রাণের কণ্ঠস্বর, এই বাড়িতে পাল উড়িয়ে মহামানব আসে, জয় বাংলার স্রোতের মুখে নৌকোখানি ভাসে, তর্জনীতে আকাশ কাঁপে তর্জনীতে দেশ, এই বাড়িটা বজ্রকণ্ঠ মুক্তি অনিঃশেষ, এই বাড়িটা স্বাধীনতা রক্ত দিয়ে লেখা, এই বাড়িতে বিশ্বজনের মহাসাগর দেখা, এই বাড়িটা স্মৃতিসত্তা জাতির জাদুঘর, এই বাড়িতে জাতির পিতা আছেন মুজিবর, এই বাড়িটা তোমার আমার আত্মপরিচয়, এই বাড়িটা বঙ্গবন্ধু জাতির হিমালয়। আমাদের মধ্যে নাজ আবার নাজের কবিতাটা শুনি আমরা, আবার শুনি আমরা। হ্যাঁ, একটু শোনা গিয়েছিল, শুরু থেকে আসবো। হ্যাঁ, শুরু থেকে আসলেই ভালো। কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে কবি হুমায়ুন আজাদের লেখা একটি কবিতা, তোমাকে ফটোগ্রাফ। তোমার বেশ কিছু ফটোগ্রাফ বাল্যকাল থেকেই দেখে আসছি, পাঠ্যপুস্তকে, দেয়ালপঞ্জিতে, 11ই জ্যৈষ্ঠের ক্রোড়পত্রে, দেয়ালে, ড্রয়িং রুমে, এখানে সেখানে। ছবিগুলো দেখে বোঝা যায় পোজ দিতে তোমার বেশ ভালোই লাগতো। রবীন্দ্রনাথের মতো স্মরণীয় ভঙ্গিতে একটু নকল করে ক্যামেরার সামনে দাঁড়াতে তুমিও চমৎকার দক্ষ হয়ে উঠেছিলে। একটি ছবিতে চোখ বুজে কৃষ্ণের মতোই ঠোঁটের একটু নিচে ধরে আছো বাঁশির ওষ্ঠ, যেন তার সুরে কুমিল্লা, কৃষ্ণনগর, চট্টগ্রাম, মালদহ থেকে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসবে যুবতীরা ঘর বাড়ি ছেড়ে। বিষ্ণুপুরে দলমাদল কামানের পাশে সাংঘাতিক পোজ দিয়েছিলে। হাবিলদার বেশে বুক টান টান করা ছবিগুলো দেখে মনে হয় সুযোগ সুবিধা পেলে তৃতীয় বিশ্বের কোনো মধ্যযুগীয় রাষ্ট্রে অভ্যুত্থান ঘটিয়ে রাতারাতি আবির্ভূত হতে পারতে কোনো স্বেচ্ছাচারী ত্রাণকর্তা রূপে। সুর সাধক, পিতা, প্রেমাতুর কবি ও অন্যান্য ভঙ্গিতে যে সমস্ত ছবি আছে তোমার, তার প্রত্যেকটিতেই চোখে পড়ে সাংঘাতিক পোজপাজ। ওই সমস্ত ছবিতেই তুমি পড়ে আছো রং চঙে বিভিন্ন বানানো মুখোশ, কিন্তু কিন্তু একটি ছবিতে তুমি সম্পূর্ণ মুখোশহীন, কোনো পোজ নেই তাতে। ওই ছবিটিতে তুমি অত্যন্ত আন্তরিক, সৎ, প্রসাধনহীন। মৃত্যুর কয়েক বছর আগের একটি ছবিতে তুমি তাকিয়ে রয়েছ বিপন্ন, বিমূঢ়, অসহায় উন্মাদের মতো, যেন এই নষ্ট সমাজ সভ্যতা হাঁ করে রয়েছে তোমাকে আপদমস্তক গিলে ফেলবার জন্য। আর তুমি অসহায়, নিরস্ত্র, পালানোর পথহীন, কিং কর্তব্য বিমূঢ় উন্মাদের মতো কুঁকড়ে গেছো নিজের ভেতরে। এই ছবিটিতে কোনো পোজ বা মুখোশ নেই। এই ছবিটিতে স্থির চিত্রিত হয়ে আছে এক ভয়ঙ্কর সত্য, যে নষ্ট, অশ্লীল, জঘন্য, দুশ্চরিত্র, চক্রান্ত পরায়ণ, বদমাশ সমাজ ও সভ্যতাকে রূপান্তরিত করবার জন্য তুমি উত্তেজিত থেকেছো দিন রাত।
সেই নষ্ট, বিষাক্ত, বিশ্বাসঘাতক সমাজ ও সভ্যতাই পারে শুধু একজন নজরুল ইসলামকে পঙ্গু, নির্বাক ও উন্মাদ করে দিতে। যখন তোমার কথা ভাবি, বুকের ভেতরে দেখতে পাই অবিকল তোমার ছবির মতোই আমার নিজের একটা ফটোগ্রাফ, যাতে যাতে আমি এক বিশাল পাগলা গারদে তোমার মতোই বিপন্ন, আক্রান্ত আর উন্মাদ হয়ে নিঃশব্দে ঠোঁট নেড়ে চলেছি দিন রাত। ভালো লাগলো না আজ, মানে আমাদের জাতীয় কবির উদ্দেশ্যে তোমার কথাটা। তো আমাদের যে হোস্ট, সে তো নিজেই ডিসকানেক্ট হয়ে গেল। সে ট্রাই করছে আসবার জন্য। তো আমরা হয়তোবা আরো দু একটা কবিতা আবৃত্তি করব আমরা তিনজনই, করে হয়তোবা যদি হোস্ট না আসে, আমাদের অলরেডি প্রায় 1.5 ঘন্টা এই চলছে, শেষ হয়ে গেছে। তো মাসুদুজ্জামানের একটা কবিতা শুনি, তারপর আমি একটা কবিতা শোনাবো এবং নাজের আর একটা কবিতা দিয়ে আমি শেষ করবো। কি মাসুদ, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাহলে মাসুদুজ্জামানের একটা কবিতা শুনবো নাকি আমি পড়বো? যেটা আমার কোনো সমস্যা নেই, আমিও পড়তে পারি, তুইও পড়তে পারিস। হ্যাঁ, মাসুম ভাই পড়েন। আচ্ছা, আমি মানে টিটু আমাকে যেটা বলছিল যে একটা কবিতা পড়তে, আমার বন্ধু নিরঞ্জন, এই কবিতাটা সম্বন্ধে একটু বলি। কবিতাটার যখন আমি কিভাবে পাই, কবিতাটা লিখেছেন ভাস্কর চৌধুরী। একদিন মনে আছে টিএসসি তে, তখন আমরা, এখন এটা ইয়েরা ইউজ করে, ফটোগ্রাফি ক্লাব ইউজ করছে বা সাংবাদিক সমিতি কোনো ইউজ করছে। ওই পশ্চিম পাশে সিঁড়ি দিয়ে দোতলায় উঠলে ওই রুমটাতে আমরা রিহার্সাল করতাম, বা 3 তলার বিভিন্ন রুমে আমরা বসতাম। তো দোতলার এই রুমটাতে বড় রুমটা ছিল, আর ওখানে আসলে স্রোতের আমরা কর্মশালা ক্লাস নিতাম। আমার 93 সালে আমি পঞ্চম কর্মশালাতে যখন যোগ দেই, তখন ওইখানেই আমাদের ক্লাস হতো। তারপরে আমি যখন সাংগঠনিক আবৃত্তি চর্চার মধ্যে ঢুকলাম, তারপর থেকে ওখানে আমাদের আড্ডা হতো বা রিহার্সাল হতো। তো নিশাত আপা ততদিনে, মাসুদের সুবাদে নিশাত আপার সাথেও আমার খুব মানে অত্যন্ত কাছের মানুষ হিসেবে নিশাত আপার সাথে কবিতা নিয়ে সবসময় বসা, আড্ডায় বসা। নিশাত আপা আমাদেরকে কবিতার ব্যাপারে এত বেশি, কবিতা নির্মাণের এবং নতুন নতুন কবিতা দেওয়ার ব্যাপারে এতটা বেশি আমাদেরকে প্রাণবন্ত রাখতো, বা আমরা তার কাছ থেকে পেয়েছি, যেটা মানে বলার অপেক্ষা রাখে না। যেটা আমরা, আমি তার প্রতি এটা কৃতজ্ঞতা তো বললে আসলে অনেক ছোট করা হবে নিশাত আপাকে, মানে জানি না মানে কিভাবে বলবো। যাই হোক, তো একদিন দুপুরবেলা মানে কিছু একটা খেয়ে টেয়ে আমি সেজান নিশাত আপার সাথে টিএসসি তে ঘুরঘুর করছি আর কি। তো নিশাত আপা বললো চল উপরে যাই। উপরে গিয়ে আমরা বসলাম, তখন উনি কবিতাটা বের করলো, যে এই কবিতাটা পড়। আমাকে আর সেজানকে দিল, সেজানও পড়লো, আমিও পড়লো। তো পড়ার পরে সেজান বললো আমি নিব, আমি বললাম আমি নিব। তো দুইজনেই বললাম যে ঠিক আছে, যেই নেই পড়ি আমরা, অসুবিধা নেই। তো এই আমার বন্ধু নিরঞ্জন কবিতাটা, আহ ইতিহাসটা ওইভাবেই আসলে নিশাত আপা দিল, সেজান এবং আমি দুজনে কাড়াকাড়ি করলাম। এই প্রতিযোগিতাটা আমাদের ভিতরে ছিল। নিশাত আপা এক একটা কবিতা নিয়ে আসতো, মাসুদ, আমি, বা ওই সময় আমাদের দেবব্রত সরকার ডিউক ছিল, আর অন্যান্যরা ছিল, বৈকুণ্ঠের বন্ধুরা। আহ, সবাই আমরা কাড়াকাড়ি করতাম যে নিশাত আপা একটা নতুন কবিতা এনেছে, কে সেটা আগে পড়বে বা কিভাবে আমরা তৈরি করবো। তো সেই সুইট সুইট মানে স্মৃতিগুলো অনেকটা, মানে সেগুলো আমরা মিস করি। তো ওই কবিতাটার পিছনের ইতিহাসটা এরকম। তারপরে পড়তে পড়তে কবিতাটা মানে অনেকেই আমরা, আমাদের অনেক আবৃত্তি শিল্পীরা পড়েছেন বা পড়ছে, এটা একটা এখন একটা জনপ্রিয় কবিতা। আসলে নিশাত আপাই এই কবিতাটা আমাদের মাঝে এনে দিয়েছি। তারপর থেকে আমি পড়েছি, জানো করেছে, এইভাবে সবার কাছে কাছে সবাই অনেকেই এই কবিতাটা আবৃত্তি করেছে। তা আমি পড়ছি, কবিতাটা ধৈর্য সহকারে একটু শুনবেন। অনেক কথা বলবার আছে, তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে। নিরঞ্জন আমার বন্ধু। আর কোন নাম ছিল কি তার?
আমি জানতাম না। ওর একজন বান্ধবী ছিল, অবশ্য কিছুদিনের জন্য সে তাকে প্রীতম বলে ডাকত। ওর বান্ধবীর নাম ছিল জয়লতা। নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে কিছু বলেনি কেন, জয়লতাকে কখনো কোনো চিঠি লিখেছিল কিনা সে কথাও আমাকে সে বলে। তবে জয়লতার চিঠি আমি দেখেছি। একটা চিঠি ছিল এরকম: সময় গড়িয়ে যাচ্ছে, তুমি বলছো এখন দুঃসময়, কিন্তু আমি জানি সবসময় সুসময় যদি কেউ ব্যবহার করতে জানে না। আমি বুঝি বেশি দিন নেই, যদি পারো এক্ষুনি তুলে নাও, নইলে অন্য পুরুষ ছিপড়ে খাবে আমাকে। আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে নিরঞ্জন চিঠিটা চুপ করে এগিয়ে দিয়ে বলেছিল, চিঠিটা পড়ি। আমি প্রথমে পড়তে চাই, পরে ওইটুকু পড়ে তাকে তাকিয়েছিলাম। না, ওই সিগারেটের ধোঁয়ায় আমি কোনো নারী প্রেমতাড়িত মানুষের ছায়া দেখি, ভয়ানক, নির্বিকার। কিছু বলছেন না যে? আমি জিজ্ঞেস করেছি। কি বলবো এই ব্যাপারে? বললো, এই যে রূপন্তী, আমার ল্যাপটপটা না। বাদ দিন। আমি বাদ দিয়েছিলাম। নিরঞ্জন আমার ঘরে বসে অনেকক্ষণ সিগারেট টেনে টেনে ঘরটাকে অন্ধকার করে চলে গেছে। জয়লতার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হয়েছে। আমি জয়লতা এবং অন্য পুরুষটিকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়ে। জয়লতা আরো দেমাগী আর সুন্দরী হয়ে উঠেছে। অন্য পুরুষ ছিবড়ে খেলে মেয়েরা বুঝি আরো সুন্দরী হতে থাকে। একথা সূত্রে নিরঞ্জন আমাকে বলেছে, মানুষকে এত ক্ষুদ্রার্থে নেবেন না। মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন, যদি অন্তর থেকে করেন উচ্চারণ, যদি বোঝেন এবং উচ্চারণ করেন মানুষ, তো আপনি কাঁদবেন। আমি মানুষের পক্ষে, মানুষের সঙ্গে এবং মানুষের জন্য। হ্যাঁ, মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করত। আমি শুনেছি নিরঞ্জন বলছে, তুমি দুষ্কৃতী মারো, বাঙালি মারো, হিন্দু মুসলমান মারো, গেরিলা তামিল মারো, এভাবে যেখানে যাকেই মারো না কেন, ইতিহাস লিখবে যে এত মানুষ মরছে। বড়ই করুণ এবং বড়ই দুঃখজনক। শক্তির সপক্ষে তুমি যারে মৃত্যু উল্লেখ করে উল্লাস করো না কেন, মনে রেখো মানুষই মরেছে। এইসব ভয়ঙ্কর সত্য কথা বলে নিরঞ্জন মিছিলে হাত উঠিয়ে বলেছিল, এভাবে মানুষ মারা চলবে না, মানুষকে বাঁচতে দাও। নিরঞ্জন আমাকে, নিরঞ্জন বাঁচেন। তার উদ্যত হাতে লেগেছিল মানুষের হাতে বানানো বন্দুক, কেউ লেগেছিল যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতায় বেরিয়ে আসত। সে লাশ আমার বন্ধু নিরঞ্জনের লাশ। আমি দেখেছি রক্তাক্ত ছিন্ন ভিন্ন সে লাশ মানুষ কাঁধে করে তাকে বয়ে এনেছিল মানুষের কাছে। জয়লতা সে লাশ দেখেছিল কিনা সে প্রশ্ন উঠছে না। দেখলেও যদি কেঁদে থাকে সে তা প্রকাশ্যে অথবা গোপনে, তাতে নিরঞ্জনের কোনো লাভ হয়নি। মানুষ কেঁদেছিল, আমি জানি তাতে নিরঞ্জনের লাভ ছিল। নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতী মারা গিয়েছে তার নাম নিরঞ্জন। সে আসলে মানুষ। অসাধারণ মাসুম ভাই, এটা অবশ্য অনেকবার শোনা আপনার কণ্ঠে। এখন আমরা নাজের আর একটা কবিতা শুনি, তারপরে মাসুদ ভাইয়ের কবিতা শুনে আমরা সবাইকে শুভেচ্ছা দিয়ে শেষ করব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে মাসুম ভাই। হ্যাঁ, তুমি পড়ো। আমি এখন আবৃত্তি করছি। হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা না পাঠানো চিঠি।
মা, তুমি কেমন আছো? আমার পোষা বেড়াল খুঞ্চু, সে কেমন আছে? সে এখন রাত্রিরে কার পাশে শোয়? তুলিকে বলো আমার কালো পাড়ের দূরে শাড়িটা পরতে, আঁচলের ছেঁড়াটা একটু সেলাই করে নিতে হবে। তুলিকে কত মেরেছি, আর কোনো দিন মারবো না। আমি ভালো আছি, খুব ভালো আছি। বাবা যেন আমার জন্য একটু না ভাবে। ও হ্যাঁ, ভালো কথা, দাদা কি কোনো কাজ পেয়েছে? দাদাকে বলো ওর ওপর আমার আর কোনো রাগ নেই। রাগ পুষে রাখলে মানুষের শরীরে বড় কষ্ট হয় মা। আমার শরীরে আর এক ফোঁটাও রাগ নেই, আমি আর একটু কাঁদি না। এই ভাদ্র মাসে তাল পাকে, ঢিপ ঢিপ করে তাল পড়ে। বাড়ির তাল গাছ দুটো ভালো আছে তো? কালু তালের বড়া খেতে বড় ভালোবাসে, ওকে একদিন দুটো বড়া বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবুও দিও। আমাকে বিক্রি করে দিয়ে তো তোমরা 6,000 টাকা পেয়েছিলে, সে টাকা দিয়ে গরু কেনা হয়েছে তো। আমার চেয়ে সংসারে গরুর দামও অনেক বেশি। গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয়, গরুর বাছুর হয়, তাতে কত আনন্দ। আর আমার মতো মেয়ে বাড়িতে থাকলে দুবেলা ভাত দাও রে, কাপড় দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাবলু মিজান শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব সব বুঝি। কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি। সেজন্যই আমার আর কোনো রাগ নেই, অভিমান নেই। আমি তো ভালোই আছি, দুবেলা খেয়ে পড়ে ভালোভাবেই বেঁচে আছি। তোমরা ও টাকায় তোমাদের বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক। কালু ভুলুকে স্কুলে পাঠিও, তুলিকে ব্রজেন ডাক্তারের ঔষধ খাইও। আর তুমি তুমি একটা শাড়ি কিনো, বাবাকে একটা ধুতি কিনে দিও। দাদার হাত ঘড়ির বড় শখ, ও টাকায় কুলোবে তো এত কিছু? একদিন কি হলো জানো মা? আকাশে খুব মেঘ জমেছিল, দিনের বেলা ঘুর ঘুরটি অন্ধকার। মনটা মনটা হঠাৎ কেমন করে উঠলো। দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো, খুব ইচ্ছে হলো একবার তোমাদেরকে দেখে আসি। রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠলো, কে যায়, কে যায়? দেখি হাবলু শ্রীধরদের সাথে তাস খেলছে দাদা। আমাকে দেখেই বলল, হারামজাদি, কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, একবার, শুধু একবার দেখতে এসেছি। হাবলু বলল, এটা তো একটা বেবস্যে মাগি। কি করে জানলো বলো তো আমার গায়ে কি লেখা আছে? আর একটা ছেলে, চিনি না, বলল, ছি ছি ছি, গায়ের বদনাম। হাবলু রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল, ফিরে যা, ফিরে যা বলছি। আমি বললাম, দাদা, দাদা, আমি মায়ের জন্য কটা টাকা, আমাকে বিক্রির টাকা হকের টাকা হয়, আর আমার রোজগারের টাকা নোংরা টাকা, ও টাকা ছোঁবে না দাদা। ছিনিয়ে নিল শ্রীধর, আমাকে ওরা দূর দূর দিল। আমি তবু দাদার উপর রাগ করিনি। দাদা তো ঠিকই করেছে, আমার ও টাকায় তোমাদের সংসারের অকল্যাণ হবে যে। না না, আমি চাই তোমাদের সবার কল্যাণ হোক, সবাই ভালো থাকুক। গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাচায় ফুল ফুটুক। তোমাদের ও গ্রাম অপবিত্র করতে আর কোনো দিন যাব না। জানো মা, আমি এখন খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপোশ আছে, দেয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাচের গেলাস, ভন ভন করে পাখা ঘোরে। রোজ সাবান মেখে স্নান করি। এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে। তাহলেই বুঝছো আমি কতটা ভালো আছি।
মা, মা আমি আর তোমার মেয়ে নই, তবুও তবুও তুমি আমার মা। তোমার তো আরো ছেলে মেয়ে আছে, কিন্তু আমি মা কোথায় পাবো বলো তো? সেজন্যই তোমাকে লিখছি। তোমার কাছে খুব করে একটা অনুরোধ আছে মা, তোমার পায়ে পড়ি মা, তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো, যে করেই হোক যেভাবেই হোক তুলির জীবনটা যেন আমার মতো না হয়, তুলিকে যেন আমার মতো এরকম আরামের জীবনে আর না পাঠায়। যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও, ওর একটা নিজস্ব ঘর হবে, একজন নিজের মানুষ থাকবে। আর যদি তা কোনোভাবেই না পারো, তাহলে তুলিকে বলো গলায় দড়ি দিয়ে মরতে, মরলে তুলি বেঁচে যাবে। না না, কি অলক্ষণে কথা বলছি আমি। তুলি বেঁচে থাকুক, সবাই বেঁচে থাকুক, তুলির বিয়ে না হয় না হোক, ওর দুপায়ে জোর হলে বলো মাঠ পেরিয়ে জলা পেরিয়ে জঙ্গল পেরিয়ে যেদিকে ওর দু চোখ চলে যায় সেদিকেই যেন চলে যায়। এমন একটা জায়গা পৃথিবীতে নিশ্চয়ই কোথাও না কোথাও আছে, যেখানে পুরুষগুলো কামড়ে দেয় না, আঁচড়ে দেয় না, ছ্যাঁকা দেয় না, লাথি মারে না, যেখানে যেখানে মানুষগুলো মানুষের মতো ব্যবহার করে, যেখানে মানুষগুলো মানুষ হয়। ধন্যবাদ। হ্যাঁ, ভালো লাগলো। মাসুদের কবিতা শুনবো, তারপরে আমরা শেষ করবো আর কি। মাসুদ কেমন? আমারও চার্জ শেষ হয়ে আসছে, আমারও যে কোনো সময় কানেকশন চলে যেতে পারে। টিটু চলে আসছে। হ্যাঁ, আমার স্থান- একদম হ্যাঁ, ল্যাপটপ। হ্যাঁ আসছি, হ্যাঁ, ওকে স্থান তাড়াতাড়ি করি। পরিবর্তন করলাম, অন্য আরেকটা ঠিক আছে। আচ্ছা, ওই বোনের বাসায় আসলাম, এখানকার ওয়াইফাই দিয়ে এখন একটু পাইলাম। কথা শোনা যাচ্ছে মাসুদ ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমি আমি আজকের আয়োজনের, হ্যাঁ শুনতে পাচ্ছি টিটু। আমরা একদম শেষে চলে এসেছি। আমাদের আচ্ছা আজকের আয়োজনের শেষ কবিতা আমি পড়ছি। আচ্ছা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে কবি নির্মলেন্দু গুণের সেই ঐতিহাসিক কবিতা আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, এটি আমি পড়ে আজকে আমার নিবেদন শেষ করছি। কথাতে মনে হচ্ছে সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল শাহবাগ এভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্তস্বরে আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। গতকাল রাতে শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন আমাকে কানে কানে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক, না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণীর ওই গোপন মঞ্জুরি গুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক, আমার পায়ের তলার পুণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আমি আজ সেই পলাশের কথা রাখলাম, আমি আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। টিটু তোমার আনমিউট করো।
হ্যাঁ জিতু ভাই শোনা যাচ্ছে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, এবং মাসুমের এখন বলে শোনা যাচ্ছে না? যে সমস্যা হচ্ছে, আমরা শেষ করে দিই আজকে। হ্যাঁ 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 হ্যাঁ, 9টা 19 বাজে, প্রায় একটু 2 ঘন্টা হয়ে যাচ্ছে। আমরা একটা দীর্ঘ অনুষ্ঠান করলাম। হুম। হ্যাঁ, একটা আমার মনে হচ্ছে নয়েজ আসতেছে সবার কথা। আর noise আমার কথা কি এখন- ঠিক আছে? না, এখন ঠিক আছে, এখন তাইলে শেষ করো, তুমি আজকের অনুষ্ঠান সমাপ্তি টানো। হ্যাঁ 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 হ্যাঁ। আর মাসুম ভাই কোথায় গেল? মাসুমের বোধহয় চার্জের সমস্যা, বোধহয় বের হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বের হয়ে গেছে। হ্যাঁ তাই তো, আর পাওয়া যাচ্ছে না তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করে ফেলি। আর আজকে আপনারা অতিথি আসলে যে এত সময় আপনারা দিলেন, মাসুদ ভাই একটা কথা বলে, এটা আমার কাছেও বিষয়টা খুব ভালো লেগেছে এবং আমি সেটা করতে চাই। যে ভার্চুয়াল মঞ্চ, আমরা আগে যে মঞ্চে কাজ করতাম, লাইটস, সাউন্ড সিস্টেম থেকে শুরু করে দর্শনের বিনিময়ে, সেখানে একটা আমন্ত্রিত, আমাদের এইসব মঞ্চ আসলে আমন্ত্রিত শিল্পীদের সম্মানী আসলে তেমন দেওয়া হয় না। আমাদের এটা এখনো কেন জানি প্রফেশনাল জায়গাটা আমরা এখনো নিয়ে আসতে পারিনি। তো আমার বিষয়টা হচ্ছে যে ভার্চুয়াল একটা আরেকটা মঞ্চ, এটা আসলে দীর্ঘ সময় আমার ধারণা যে এটা একটা এই ট্রেন্ডটা এখন চলতে থাকবে, আমার আমার যেটা মনে হচ্ছে। এবং মাসুদ ভাই, নাজ, আপনারাও হয়তো বলবেন বিষয়টা। এটা প্রতিদিন আসলে প্রচুর লাইভ হচ্ছে, বিভিন্ন সংগঠন করছে, বিভিন্ন অর্গানাইজেশন করছে। তা আমার কথা যে আমি গত সপ্তাহে বাবু ভাইকে বলেছিলাম যে বাবু ভাই, আসলে আপনাদেরকে যে সময়টা নিয়ে আসব, আমার কাছে ভীষণ অস্বস্তি লাগছে যে তৌফিক এখানে আমাদের সবাইকে রাখে। হ্যাঁ, তো আমি বাবু ভাইকে বলছিলাম যে বাবু ভাই, আপনি যে 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আপনার সময় দিবেন, আমার কাছে বিষয়টা খুব অস্বস্তি লাগে। যে একটা সম্মানী, আমাদের নিজেদেরই মানুষ, হয়তো সবাই খুব কাছের মানুষ, কিন্তু এই জায়গাটায় একটা ট্রেন্ড আমি শুরু করতেই চাই। এখানে যত দলই কাজ করছে এই ভার্চুয়াল মঞ্চে, আমি গেস্ট যারা হয়ে আসছেন তাদের বাসায় আমি একটা সময়, আমি ডায়েরিতে নোট রাখছি, বাসায় একটা সময় আমি নিজেই গিয়ে, তৌফিক এটা দায়িত্ব নিতে পারবেন আমার ধারণা, এই দায়িত্বটা আমারই করতে হবে। আমি বাসায় আপনাদের একটা গিফট পৌঁছানোর ব্যবস্থা করব। সম্মানী আমি বলছি না, আমি গিফট হিসেবে বলবো বিষয়টা, সেটা খাম হোক, অথবা আমার যে নতুন একটি ব্যবসা শুরু করতে যাচ্ছি দুয়ারে অ্যাগ্রো নামে, এটা বলতে জেনেছেন মাসুদ ভাই বা নাজ। তো আমার এটা চলমান, এখনো প্রস্তুতি এখনো পুরোপুরি এখন নিতে পারিনি। তো এখান থেকে খাদ্যদ্রব্য আমি আপনাদের বাসায় কিছু হয়তো বা পিওর জিনিসটা, এটা নিশ্চিত বলতে পারি, 100% পিওর আমি বলবো না। এই খাদ্যদ্রব্যে আসলে গত 3 মাস আমি মাঠ পর্যায়ে প্রচুর স্ট্রাগল করলাম। বড় কোম্পানি, ছোট কোম্পানি, অনলাইনে যারা বিজনেস করছে, হ্যাঁ, তাদের বিষয়গুলো। তো আমি সরকারি নীতিমালা যে বিএসটিআই অনুমোদন, এটা একটা অনেক বড় একটা প্রবলেম, লাইসেন্স পাওয়াটা অনেক বড় প্রবলেম। তো আমি সেগুলোরও চেষ্টায় আছি যে সরকারি নীতিমালা মেনেই যাতে আমি কাজগুলো করতে পারি। এবং গত 3 মাসে আমি যেটা দেখলাম যে আমি বিভিন্ন জায়গায় গেলাম, একটা খাবার দীর্ঘ সময়, মানে একাধিক জায়গায় আমি বিষয়গুলো জানার চেষ্টা করলাম, যারা এই বিষয়গুলো জানে, সেটা একটা হোক একটা মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, সেটা হোক মধু বা ঘি, প্রত্যেকটা খাদ্যদ্রব্যের মধ্যে দেখলাম যে আসলে অনেক, মানে সুবিধা যদি আমি করতে চাই, লাভ বেশি করতে চাই, অনেক কিছু মেকানিজম করা আসলে যায়। এবং মানে এগুলো নিয়ে একদিন বিশদ একদিন বলবো আর কি। তো এই বা আমার দুয়ারের পেজে এগুলো আমি নিয়ে আসবো। তো প্রত্যেকটি খাবার এইটুকু আমি বলতে পারি যে নিশ্চিত যে খাবারগুলো পিওর হবে, খাবারগুলো ভালো হবে, স্বাস্থ্যসম্মত হবে। কারণ আমি একটা উদাহরণ দিয়ে এখানে যেহেতু একটু কথা বলে আসলাম, যে একটা চাক থেকে একটা মধু আমরা সংগ্রহ করে ছেঁকে বোতলজাত করলে আমরা এটা পিওর মনে করি, আমাদের ধারণা এটাই। সরিষার তেল ঝাঁঝ যত বেশি হবে তত আমরা পিওর মনে করি। তো এগুলোর মধ্যে আসলে সমস্যা আছে, এটা আমরা সব পুরোপুরি আসলে পিওর আমরা এটা বলতে পারি না। আমি ভিতরে ঢুকে যেটা দেখছি আর কি এখন, যে
প্রত্যেকটি আমি যেসব খাবারের আইটেম গুলো নিয়ে আসবো, আমি এগুলো চিন্তা ভাবনা করে নিজে যতটুকু বুঝে বিশেষজ্ঞদের সাথে, যারা এই সব বিষয়ে ভালো জানে, হ্যাঁ, তাদের সাথে আলোচনা করেই আমি একটা বাজারজাত করার চিন্তা ভাবনা করছি। তখন ঠিক আছে মোড়কজাত তো টিটু আসলে ভাই, করার একটা আমরা সমস্যা। আমাদের প্যাকেট হ্যাঁ, পাওয়াটা যেন নিশ্চিত হয় আর কি। আমরা মাসুদ ভাই এটা অনুষ্ঠানের আগে বলছিল যে একটা এই ট্রেনটা তুই শুরু করতে পারিস। আসলে শুরু করতে চাই। আপনাদের দুয়ারে অবশ্যই একটা গিফট হোক বা সম্মানী যেটা হোক, একটা আমি কোনো এক সময় আমি পৌঁছায় দিব। আমার ধারণা যে ভার্চুয়াল মঞ্চে যারা আসছেন, বিভিন্ন গেস্টদের কবিতা শুনছেন বা আমরা নিয়ে আসছি, তাদের সবাই এই বিষয়টা আমার মনে হয় যে একটু দেখা দরকার, যে এই আবৃত্তির জায়গাটা আমাদেরকেই আসলে ইস্টাবলিশ বা প্রফেশনাল জায়গা একটা নিয়ে যাওয়ার দায়িত্বটা আমাদের। তো আমরা এই ভার্চুয়াল মঞ্চটা একেবারে হেলাফেলা না করে, আমার মনে হয় যে এটাও একটা প্রফেশনাল একটা জায়গায় আমরা নিতে পারি। তো আজকে আর কথা না বাড়াই, নাজমা আক্তার নাজ, আহ, মাসুদ ভাই, মাসুম ভাই, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনাদের সেই পুরনো অনেক বিষয় আমরা জানলাম, আহ, এবং আরো অনেক কিছু অজানা এখনো থেকেই গেছে। আবারও কখনো সময় সুযোগ হলে আমরা সেটা জানবার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আমরা সেই নিশাত আপা, তারা ভাই, জগলুল ভাই, সঞ্জীব দা, যারা কাছের মানুষ ছিলেন, তাদের সবার প্রতি আবারও আমাদের শ্রদ্ধা। মাসুদ ভাই, আমরা আজকে বিদায় নিতে পারি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা আজকে বিদায় নেই, আজকের পর্বটা শেষ আপনি করি। অনুমতি দিলে আমরা বিদায় নিতে চাই। আপনি তো যেহেতু আপনাকে host, অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনি যেহেতু হোস্ট, তো আপনি বিদায় দিলে আমরা কৃতার্থ হই। কৃতার্থ হই। হ্যাঁ, 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 হ্যাঁ। ওকে, ঠিক আছে।